হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শিহাব ভাইয়া। আমি হচ্ছে আজকে বায়োলজির তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ের পার্ট 5 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, বাকিরা যারা যুক্ত হও নাই, তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লাসটা স্টার্ট করব। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও। আমি হচ্ছে একটু ওয়েট করছি, তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও। আমি একটু ওয়েট করছি, তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও। তোমরা সবাই যুক্ত হও, আমি একটু ওয়েট করছি। হ্যাঁ, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো। হ্যাঁ, আমি অনেককে দেখতে পাচ্ছি। তোমরা তোমরা সবাই যুক্ত হও, আমি একটু টাইম নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। তোমরা একটু সবাই যুক্ত হও, আমি কিছুক্ষণের মধ্যে স্টার্ট করছি। হ্যাঁ, আমি ইতিমধ্যে অনেককে দেখতে পাচ্ছি। তো তোমরা তোমরা সবাই একটু জানাও তোমাদের কি অবস্থা, পড়াশোনার কি খবর, তোমাদের পড়াশোনা কেমন চলে, তোমাদের কার কি অবস্থা, সবাই একটু জানাও, কমেন্টে জানাও। আমি একটু সবার কমেন্ট দেখছি, সবাই একটু জানাও। সবাই জানাও যে তোমাদের কি খবর। হ্যাঁ, সালাম দিচ্ছ। পারবিন, তুমি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তারপর হচ্ছে তোমার এমডি রিয়াদ, তুমি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা একটু যুক্ত হও। আমি একটু টাইম নিচ্ছি। আমরা স্টার্ট করব, বাকিরা যুক্ত হও। তোমাদের কি অবস্থা বলো, সবার কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা, তোমাদের বায়োলজি কেমন লাগতেছে? আমার ক্লাসগুলো তো তোমরা করছো, তোমাদের কেমন লাগতেছে বলো। এই তো আমাদের আরিশা যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, আরিশা সালাম দিয়েছো। বাকিরা যুক্ত হও। আমরা আজকে একটা ভালো খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি। বাকিরা যুক্ত হয়ে যাও। আর তোমাদের বায়োলজিতে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো একটা টপিক বুঝতে তোমাদের সমস্যা হয়, তোমরা অবশ্যই জানাবা। হ্যাঁ, অবশ্যই ভাইয়াকে জানাবা। আমি হচ্ছে আমার বেস্টটা দিয়ে তোমাদের হেল্প করার ট্রাই করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। বাকিরা যারা আছো তোমরা যুক্ত হয়ে যাও, আমরা স্টার্ট করি। ওকে, ঠিক আছে। যারা আছো তোমরা অবশ্যই কমেন্ট করবা এবং ক্লাসটাতে রেসপন্স করবা। আমি মাঝে মধ্যে তোমাদের কুইজ ধরবো এবং শেষে কিন্তু আমাদের কিছু এমসিকিউ রাখছি আমি, তো ওগুলো হচ্ছে সলভ করাবো। আর দেখা যায় আমাদের এই ক্লাসগুলা যখন আমাদের এই সাপ্টারটা শেষ হবে, তখন হচ্ছে আমি তোমাদের একটা ওয়ান শট ক্লাস নেব, যেখানে হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউ, অর্থাৎ তুমি এই অধ্যায় থেকে, আমি তো এখন বেসিক পড়াচ্ছি, এই বেসিক পড়ানোর শেষে আমি হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউ সলভ করাবো। আমি আশা করছি তোমার বোর্ড পরীক্ষায় তোমার আমি যা পড়াবো এই তোমার ওয়ান সেট ক্লাসে, এই আমাদের সাপ্টার শেষে এর বাইরে থেকে কিছু আসবে না। ঠিক আছে, এর বাইরে থেকে কিছু আসবে না। তো ওই ওয়ান শট ক্লাসটা তোমার খুব ইফেক্টিভ হবে। আর তুমি এটা অবশ্যই বেসিকটা জানা জরুরি। বেসিক জানলে তোমার ওই ক্লাসগুলো আরও বুঝতে আরও সুবিধা হবে। হ্যাঁ, অলরেডি অনেকে যুক্ত হয়েছো। ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে, দেখো আমরা হচ্ছে আজকে পড়ব টিস্যু নিয়ে। প্রথমত, টিস্যু কি? আমরা এর আগে কোষ জেনেছি যে কোষ কি। কোষ হচ্ছে কি, জীবদেহের গাঠনিক একক। আমরা কোষকে তুলনা করেছি একটা বিল্ডিংয়ের সাথে, যে একটা বিল্ডিং যদি গঠিত হইতে হয় তাহলে অনেকগুলা ইটের সমন্বয়ে একটা বিল্ডিং গঠিত হয়। ঠিক এই টিস্যুটা হচ্ছে অনেকগুলা কোষের সমন্বয়ে গঠিত হয়ে একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে। তখন সেটাকে আমরা কি বলি ভাই? টিস্যু বলি। অর্থাৎ তুমি ধরতে পারো যে একটা দেয়াল, পুরো একটা দেয়ালকে আমরা টিস্যু বলবো। ঠিক আছে, পুরো একটা দেয়ালকে আমরা কি বলবো? টিস্যুর সাথে তুলনা করব, যেখানে অনেকগুলা ইট মানে কোষ মিলিত হয়ে একটা দেয়াল গঠন করছে। সো আমরা এই দেয়ালকে একটা টিস্যুর সাথে কল্পনা করব। তো টিস্যুর একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, যে একই বা একই বা একই বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ, অবশ্যই একটা কাজ করতে হবে, একই কাজ করে এবং তাদের উৎপত্তি স্থল যদি অভিন্ন মানে একই হয়, তখন তাদেরকে আমরা টিস্যু বা কলা বলে থাকি। টিস্যু বা কি বলে থাকি? বা কলা বলে থাকি। ওকে,
তো এই সংজ্ঞাটা তোমাদের অবশ্যই জানা লাগবে, এটা হচ্ছে তোমাদের ক নাম্বারে আসতে পারে, আর যদিও খ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে আসে তখন তোমাকে অবশ্যই টিস্যুর এই সংজ্ঞাটা প্রথমে লিখতে হবে। টিস্যুর এই সংজ্ঞাটা কী করতে হবে? প্রথমে লিখতে হবে যে একই বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ, একই হইতে পারে বা বিভিন্ন হইতে পারে, যদি একত্রিত হয় একই কাজ করে তখন আমরা সেটাকে, এবং উৎপত্তিস্থল যদি অভিন্ন হয় তখন সেটাকে কি বলবো? হ্যাঁ, তখন সেটাকে টিস্যু বলবো। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই যুক্ত থাকবা। হ্যাঁ, তোমরা ভাইয়ের সাথে ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আমরা অবশ্যই, তুমি লাইভে যখন ক্লাস করো, লাইভে ক্লাস করা মানে হচ্ছে অন্যরকম একটা ক্লাস, ঠিক আছে, যেখানে তোমার টিচার তোমাকে সরাসরি পড়াচ্ছে। আর তুমি যখন রেকর্ড ক্লাস করবা, রেকর্ড আর লাইভের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। তো যারা যুক্ত আছো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা। ওকে, আচ্ছা মুবিন, মুবিন তুমি যুক্ত হয়েছো অনেকদিন পর দেখছি। ওকে, তোমরা থাকো। আমি দেখছি, দেখো উদ্ভিদ টিস্যুর যে উদ্ভিদ টিস্যু, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভাজক টিস্যু, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কি ভাইয়া? ভাজক টিস্যুটা হচ্ছে যেটা বিভাজিত হবে। আমরা দেখেছি যে একটা টিস্যু থেকে, একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা, আবার একটা কোষ থেকে চারটা কোষ, যেটা হচ্ছে মায়োসিস বিভাজনের মাধ্যমে হয়। তো এই যে কোষগুলা বিভাজিত হয়, আলটিমেটলি কি হয়? টিস্যুও বিভাজিত হয়। কোষ দ্বারাই তো টিস্যু গঠিত। কোষ বিভাজিত হচ্ছে মানে টিস্যু বিভাজিত হচ্ছে, ঠিক আছে। কোষ বিভাজিত হচ্ছে মানে কি ভাই? টিস্যু বিভাজিত হচ্ছে। তো যেই টিস্যুগুলা বিভাজিত হবে সেগুলোকে আমরা বলবো ভাজক টিস্যু। যেগুলা বিভাজিত হবে সেগুলোকে কি বলবো? হ্যাঁ, ভাজক টিস্যু। আর যেগুলো বিভাজিত হয় না, ঠিক আছে, যেগুলা বিভাজিত হয় না, যেগুলা দেহের নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে থাকে, সেগুলোকে বলবো আমরা স্থায়ী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে কমন যে পার্থক্যটা, ঠিক আছে, এবং বেসিক যে ডিফারেন্সটা আশা করছি তোমরা ধরতে পারছো। ভাজক টিস্যু দেখো আগেই ভাজক লেখা আছে, তার মানে এটা বিভাজিত হবে, ঠিক আছে, বিভাজিত হবে। আর যেটা স্থায়ী টিস্যু সেটা কখনোই কি হবে না? বিভাজিত হবে না, সেটা পূর্ণাঙ্গ একটা টিস্যু হয়ে গেছে, এটা দেহের বিভিন্ন নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করবে। তো দেখো এই যে ভাজক টিস্যু, এটা শীর্ষস্থ আছে, শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু এবং নিবেশিত বা ইন্টারক্যালোরি ভাজক টিস্যু। তো এই শীর্ষস্থ ভাজক টিস্যু যেটা, সেটা হচ্ছে কোনো উদ্ভিদের শীর্ষের দিকে থাকে, ঠিক আছে। এটা একটা উদ্ভিদ হইলে এই যে উদ্ভিদের শীর্ষের দিকে যে ভাজক টিস্যুগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যু। আর পার্শ্বীয় ভাজক টিস্যু যেগুলো হচ্ছে গাছের, তোমার গাছ বা উদ্ভিদের যেগুলো পার্শ্বে থাকে, ঠিক আছে, পার্শ্বে বিভাজিত হয়, সেগুলো হচ্ছে আমাদের পার্শ্বীয় ভাজক টিস্যু। আর নিবেশিত বা ইন্টার ক্যালোরি যেটা, সেটা হচ্ছে ভিতরে, ভিতরে, অর্থাৎ গাছের ভিতরে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে আমাদের নিবেশিত বা ইন্টার ক্যালোরি, নিবেশিত বা ইন্টার ক্যালোরি। তারপর দেখো তোমাদের মেইনলি পড়া হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে, ঠিক আছে। তো টিস্যুর মধ্যে তোমাদের স্থায়ী টিস্যু নিয়ে সব পড়া, ভাজক টিস্যু নিয়ে তোমাদের পড়া নেই। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন হচ্ছে তোমাদের এই ভাজক টিস্যু নিয়ে কিন্তু অনেক পড়াশোনা আছে। তো আপাতত তোমাদের ভাজক টিস্যু পড়া লাগবে না, তোমরা জাস্ট স্থায়ী টিস্যু পড়লেই হবে, অর্থাৎ তোমাদের সিলেবাসে শুধু স্থায়ী টিস্যু আছে। তো এই স্থায়ী টিস্যু যেটা, এটাকে হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে কি ক্ষরণ বা ক্ষরণকারী টিস্যু। তো সরল টিস্যু হচ্ছে আবার তিন ধরনের, সরল টিস্যু তিন ধরনের। এখন তোমাকে দেখো সরল টিস্যু কি, এই জিনিসটা আগে জানতে হবে। দেখো নামই আছে সরল, নামের প্রথমে কি আছে ভাইয়া? সরল। তার মানে এটার যেই টিস্যুগুলো আছে, এটার যেই কোষগুলো আছে, দেখো প্যারেনকাইমা, স্ক্লেনকাইমা, কোলেনকাইমা। তো এই কোষগুলা দেখতে মানে এক একটা প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে সবগুলো একই রকম। প্যারেনকাইমা যে কোষগুলো আছে এগুলো সবগুলো একই রকম। তারপরে আবার কোলেনকাইমা যে কোষগুলো আছে, এই কোষগুলো আবার সবগুলো একই রকম। স্ক্লেন কাইমাগুলো সবগুলো একই রকম। তার মানে এগুলো যেহেতু সবগুলো একই রকম, এজন্য এদেরকে সরল টিস্যু বলা হয়, এজন্য এদেরকে সরল টিস্যু। কিন্তু তুমি যদি জটিল টিস্যুর দিকে তাকাও, জটিল টিস্যুর দিকে তাকাও, সেখানে আছে কি ভাইয়া? সেখানে হচ্ছে দুইটা জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েম। তো এই জাইলেমের ট্রাকিড, ভেসেল, তারপর জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এগুলো হচ্ছে আবার ভিন্ন ভিন্ন ধরনের, ঠিক আছে। এই যে জাইলেমের যেই ট্রাকিড, এগুলো সবগুলা মানে এগুলোর সাথে আবার এই যে ভেসেল, এগুলোর মিল নাই। জাইলেম প্যারেনকাইমার সাথে জাইলেম ফাইবার মিল নেই, ঠিক আছে। আর এইগুলা যে প্যারেনকাইমার যে কোষ, এগুলো সবগুলো একই রকম, ঠিক আছে। এই জন্য এটাকে সরল টিস্যু বলা হয়, অর্থাৎ সরল টিস্যুর কোষগুলো সব একই রকম হবে। কিন্তু জটিল, কমপ্লেক্স, এটা বুঝতে মানে এটা সবগুলো একই রকম হবে না, ঠিক আছে। আর ক্ষরণকারী মানে খরিত হয়, কি খরিত হয়? বিভিন্ন রেজিন, ঠিক আছে। মানে গাছ থেকে তুমি যখন দেখবা যে গাছ থেকে যে আঠা নিঃসৃত হয়, অনেক গাছ থেকে দেখবা, ঠিক আছে, ওই আঠাগুলি হচ্ছে তোমার এই ক্ষরণকারী টিস্যু। যেমন রেজিন গ্রন্থি, ল্যাটেক্স, ঠিক আছে, মধুগ্রন্থি, এগুলো থেকে হচ্ছে যেই আঠাটা নিঃসৃত হয় সেটা হচ্ছে আমাদের ক্ষরণকারী টিস্যু। ওকে, ওকে।
দেখো, তাহলে আমরা আরেকবার একটু রিভিউ করি যে উদ্ভিদ টিস্যু হচ্ছে কি একই বা বিভিন্ন ধরনের একগুচ্ছ কোষ যখন একত্রিত হয়ে একই কাজ করবে তখন তাদের এবং তাদের উৎপত্তি মানে যেখান থেকে উৎপত্তি হয় সেটা যদি একই রকম হয় তখন সেটাকে আমরা বলবো কি টিস্যু বা কলা, টিস্যু বা কলা। তো এই টিস্যু উদ্ভিদ টিস্যুটা হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু তিন ধরনের, একটা হচ্ছে আমাদের শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু আর একটা হচ্ছে আমাদের নিঃস্রাবী বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু। তারপর এই যে শীর্ষস্থ যেটা হচ্ছে উদ্ভিদের শীর্ষ অঞ্চলে থাকবে, পার্শ্বীয়টা হচ্ছে উদ্ভিদের পার্শ্ব অঞ্চলে থাকবে এবং যেটা নিবেশিত সেটা হচ্ছে কোথায় থাকবে উদ্ভিদের মাঝে মাঝে, ঠিক আছে। উদ্ভিদ এটা যদি উদ্ভিদ হয় এই উদ্ভিদের মাঝখানে থাকবে হচ্ছে আমাদের এই যে আমাদের নিবেশিতটা। আর স্থায়ী টিস্যু হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে আমাদের সরল টিস্যু, জটিল টিস্যু আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। তো এই যে সরল টিস্যু যেটা সেটা হচ্ছে তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। যা আবার জটিল টিস্যুটা তিন ধরনের, জাইলেম, ফ্লোয়েম আর ক্ষরণকারীটা হচ্ছে যে রেজিন গ্রন্থি, বিভিন্ন গ্রন্থি থেকে গঠিত হয়। তো এগুলো হচ্ছে আমরা আবার ডিটেলসে জানবো। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, এই হচ্ছে আমাদের সরল টিস্যু। সরল টিস্যু হচ্ছে যে সকল স্থায়ী টিস্যুর কোষগুলো আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো সরল টিস্যু। আমি এর আগেও বলে আসছি যে সরল টিস্যু কি ভাইয়া, যে সকল টিস্যুর কোষের আকার, আকৃতি এবং গঠন সব একই রকম, একই ধরনের হবে, তাদেরকে আমরা বলবো সরল টিস্যু। তাদেরকে কি বলবো? সরল টিস্যু বলবো। তাদেরকে সরল টিস্যু বলবো। আচ্ছা, দেখো সরল টিস্যু, এই সরল টিস্যুটা কয় ধরনের? সরল টিস্যু হচ্ছে তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তোমরা দেখতে পাচ্ছ এই যে প্যারেনকাইমার কোষগুলা, এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর বাইরে দিয়ে, এটা কোষ প্রাচীর। তারপর দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, তারপর দেখতে পাচ্ছ কোষ গহ্বর, ঠিক আছে। এই যে তারপর এই যে এই একটা আবার তোমার প্যারেনকাইমা কোষ, এই একটা প্যারেনকাইমা, এই একটা প্যারেনকাইমা কোষ, ঠিক আছে। এখন এই জায়গায় দেখো মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা স্থান আছে। আমি যদি এই জায়গায় আঁকি, মূলত কোষগুলো এরকমভাবে থাকে, এরকমভাবে থাকে, ঠিক আছে, এরকমভাবে। এই যে মাঝখানে কিন্তু ফাঁকা স্থান রয়ে গেছে, দেখতে পাচ্ছ? মাঝখানে কি থাকে? ফাঁকা অংশ থাকে। আবার এই যে এটা হচ্ছে আমাদের প্যারেনকাইমা কোষ। আবার যদি আমরা স্ক্লেরেনকাইমা দেখি, স্ক্লেরেনকাইমা কোষগুলো হচ্ছে এরকম অনেকটা, সরি, এরকম। এই যে এরকম হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা কোষ। মানে তোমার কোনো ফাঁকা স্থান থাকবে না, স্ক্লেরেনকাইমা কোষে ফাঁকা স্থান থাকবে না, থাকলেও খুবই কম, ঠিক আছে, খুবই কম। তাহলে আমরা আগে বলি যে সরল টিস্যুটা হচ্ছে কয় ধরনের ভাইয়া? তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এর মধ্যে প্যারেনকাইমার যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, প্যারেনকাইমা কোষের মধ্যে কিন্তু ফাঁকা স্থান আছে, ঠিক আছে, ফাঁকা স্থান আছে। এর বৈশিষ্ট্যগুলো আমরা পরে দেখবো। দেখো ফাঁকা স্থান আছে, কিন্তু স্ক্লেরেনকাইমাতে আমরা যেটা দেখলাম সেখানে কিন্তু কোনো ফাঁকা অংশ নাই, ফাঁকা স্থান নাই। তারপর এই যে প্রাচীরগুলো, এগুলো হচ্ছে লিগনিন যুক্ত, লিগনিন যুক্ত। আর কোলেনকাইমা, কোলেনকাইমার দেখো এই যে প্রান্তর যে দিকের অংশটা, এটা দেখো অধিক পুরু, এই প্রান্তের দিকে যে অংশটা এটা অধিক পুরু, এগুলো লিগনিন জমা হয়ে পুরো হয়, অসমভাবে পুরু, ঠিক আছে, অসমভাবে পুরু। এদিকে দেখো এদিকে পাতলা কিন্তু এদিকে পুরু, এদিকে পুরু, ঠিক আছে, এদিকে পাতলা এদিকে পুরু, তার মানে এটা অসমভাবে পুরু। কিন্তু তুমি যদি এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে আমাদের প্যারেনকাইমা আছে, এই প্যারেনকাইমার কোষগুলো কিন্তু সমবেশীয়, মানে সবগুলো কোষ দেখতে একই রকম, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই রকম, এই জন্য এটাকে সমবেশীয় বলে, ঠিক আছে, এটাকে কি বলে? সমবেশীয়। এবং এটা সমভাবে পুরো, যেই কোষ প্রাচীরটা আছে এটা সমভাবে পুরো। কিন্তু আমাদের কোলেনকাইমার যে কোষ প্রাচীর, এটার লিগনিনযুক্ত যে কোষ প্রাচীর, এটা অসমভাবে পুরো, মানে কোথাও পাতলা কোথাও পুরো, কোথাও পাতলা কোথাও পুরো। তারপর এটার এই যে আমাদের নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমরা কোষ গহ্বর দেখতে পাচ্ছি, সাইটোপ্লাজম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তিনটা যে সরল টিস্যুর তিনটা প্রকারভেদ। এর মধ্যে আমরা প্যারেনকাইমা দেখলাম, কোলেনকাইমা দেখলাম এবং স্ক্লেরেনকাইমা দেখলাম, ঠিক আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমাকে বলতে হবে যে সরল টিস্যু কয় ধরনের, সরল টিস্যু কয় ধরনের। সবাই একটু যারা যুক্ত আছো আমি তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমরা অবশ্যই কমেন্ট করো। তোমার পড়াগুলো ভাইয়ের সাথে যেন হয়ে যায়, হ্যাঁ, ভাইয়ের সাথে যেন তোমার পড়াগুলো হয়ে যায়। তো তোমরা বলবো যে সরল টিস্যু কয় ধরনের, সরল টিস্যু কয় ধরনের, এবং আন্তঃকোষীয় যে ফাঁকা স্থান এটা কোন কোষে থাকে,
সরল টিস্যুর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা ভাইয়া কোন কোষে থাকে? এটা একটু আমাকে কমেন্ট করে জানাও, এটা একটু কমেন্ট করে জানাও। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমি সবার কমেন্ট দেখতে চাই, আমি সবার কমেন্ট দেখতে চাই। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাবা যারা যুক্ত আছো। আমাকে বলতে হবে যে সরল টিস্যু কয় ধরনের, সরল টিস্যু কয় ধরনের, আমি সবার কমেন্ট দেখতে চাই। ওকে, তারপর দেখো আমি একটা ছক নিয়ে আসছি। এটাতেই আমাদের তিনটা টিস্যু আছে, প্যারেনকেমা, কোলেনকেমা এবং স্ক্লেরেনকেমা, তিনটা টিস্যুই আছে। তো এই যে কোষের সজীবতা, প্রথমত যে প্যারেনকেমার যেই কোষ, এই কোষগুলো হচ্ছে জীবিত, হ্যাঁ, সজীব এবং প্রোটোপ্লাজমপূর্ণ। আমরা দেখে আসছি যে কোষগুলো হচ্ছে জীবিত থাকে, ঠিক আছে ভাই, কোষগুলো জীবিত। আর তুমি শুধুমাত্র দেখতে পাবা এই যে আমাদের স্ক্লেরেনকেমা কোষ, মানে সরল টিস্যুর যে তিন ধরনের, একটা হচ্ছে প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেরেনকেমা, এর মধ্যে শুধুমাত্র মৃত হচ্ছে কোনটা? মৃত হচ্ছে আমাদের স্ক্লেরেনকেমা। মৃত কোষ কোনটা? মৃত হচ্ছে স্ক্লেরেনকেমা। কেন মৃত? এই যে প্যারেনকেমা তিন ধরনের। হ্যাঁ, তোমরা অ্যান্সার দিচ্ছ, খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে, খুবই ভালো, তোমরা অ্যান্সার দিচ্ছ। তো দেখো এই যে স্ক্লেরেনকেমা, এটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? এই স্ক্লেরেনকেমা কোষটা হচ্ছে উদ্ভিদের যে আবরণ, মানে শক্ত আবরণ, ঠিক আছে, শক্ত আবরণে হচ্ছে আমাদের স্ক্লেরেনকেমা থাকে। যেমন তুমি বলতে পারো যে ফলের ত্বক, ঠিক আছে, ফলের ত্বকে, ত্বকটা, ফলের ত্বক যেটা, সেটা কি? সেটা হচ্ছে মৃত, ঠিক আছে, মৃত অংশে থাকে। যেমন বাদামের যে খোসা, পাটের আঁশ, পাটের আঁশে বাস্ট ফাইবার, সেটা কিন্তু এই স্ক্লেরেনকেমার অংশ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মৃত কোষ, এগুলো হচ্ছে মৃত কোষ। এদের পরিপক্ক অবস্থায় কিন্তু প্রোটোপ্লাজম থাকে না। আমরা জানি একটা কোষের মধ্যে, এটা যদি মনে করি যে একটা কোষ হয়, আমরা জানি এটা যদি একটা কোষ হয়, কোষের যে জীবিত অংশ আছে, জীবিত অংশ অর্থাৎ আমরা উদ্ভিদ কোষের কথা যদি চিন্তা করি, এই উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরটা হচ্ছে কি? মৃত, কোষ প্রাচীর মৃত। আর কোষ প্রাচীর ছাড়া বাকি যে অংশটা আছে, এটা সবটাই হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে কি বললাম যে একটা উদ্ভিদ কোষের যদি, এটা মনে করো বাইরের এই আবরণটা যদি কোষ প্রাচীর হয়, এটা যদি মনে করো তুমি কোষ প্রাচীর, কোষ প্রাচীর, আচ্ছা, বাইরের অংশটা যদি ভাই কোষ প্রাচীর হয়, তাহলে ভিতরে এই কোষ প্রাচীর ছাড়া, কোষ প্রাচীর ছাড়া ভিতরে যে কোষ ঝিল্লি আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু আছে, এই সবগুলা মিলিয়ে হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। সবগুলা মিলে কি বলা হয়? এটাকে প্রোটোপ্লাজম বলা হয়। তো এই যে প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম থাকলে সেই কোষটাকে বলে জীবিত, আর প্রোটোপ্লাজম যদি না থাকে তখন সেটাকে বলা হয় মৃত কোষ। তো আমাদের এই যে কোলেনকাইমা, প্যারেনকাইমা, এই দুইটা কোষই কিন্তু জীবিত কোষ, দুইটা কোষই জীবিত কোষ। কারণ কি? এদের প্রোটোপ্লাজম আছে, এদের প্রোটোপ্লাজম আছে, এই জন্য এর হচ্ছে জীবিত কোষ। কিন্তু এই যে আমাদের স্ক্লেরেনকাইমা, এটাতে কিন্তু পরিপক্ক অবস্থায়, মানে পূর্ণ অবস্থায় যখন এটা পরিপক্ক হয়, তখন কিন্তু এটাতে আর প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম থাকে না। এই জন্য এই কোষটা কি হয়ে যায়? মৃত কোষ হয়ে যায়। এই জন্য এটা মৃত কোষ হয়ে যায়। আর এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমার বিভিন্ন এই যে বাস্ট ফাইবার, যেটা তন্ত্রী এবং স্ক্লেরাইন। তো এই যে আমরা পড়বো নিচে ফাইবার, মানে হচ্ছে তোমার পাটের আঁশ, ঠিক আছে, নারিকেলের যেই খোসা, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের এই স্ক্লেরেনকাইমা থাকে, যেটা হচ্ছে মৃত। আর এই যে আমাদের কোলেনকাইমা, এই কোলেনকাইমাটা কোথায় থাকে? এই কোলেনকাইমাটা হচ্ছে কচি কাণ্ডে, কচি কাণ্ডে, উদ্ভিদের কাণ্ডের ত্বকের যে কোষ, সেখানে হচ্ছে আমাদের এই কোলেনকাইমাটা থাকে, আমরা পড়বো নিচে। তো এটা হচ্ছে, এই দুইটাই কিন্তু জীবিত, এটা শুধু মৃত, এটা মনে রাখবা, এটা মৃত, এটা মৃত। আমাকে বলতে হবে যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান, আন্তঃকোষীয় ফাঁকা স্থান আমরা পড়লাম যে সরল টিস্যু কয় ধরনের? তিন ধরনের। আমি শোনো, আমি তোমাকে এমনভাবে পড়াচ্ছি, তোমার পড়াটার জন্য তুমি যে আমার এই জায়গায় টাইম কাটাচ্ছ, তোমার মানে স্টুডেন্ট লাইফের যে ইম্পর্টেন্ট সময়টা তুমি ব্যয় করছো, এটার জন্য আসলে প্রপারলি একটা জায়গায় ব্যয় করতে পারো, ঠিক আছে। আমি ওই রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমি তোমার কাছে তোমাকে পড়াচ্ছি। সো তুমি যতক্ষণ আমার ক্লাসে থাকবা, তুমি যেন ভালো একটা আউটপুট পাও এই জায়গা থেকে, ঠিক আছে, আমি ওইটাই ট্রাই করতেছি। সো আমি যখন প্রশ্ন করব, ওকে ওকে, আমি নেক্সট টাইম থেকে বড় করে লেখার ট্রাই করব। তো আমি যখন প্রশ্ন করব, তোমরা অবশ্যই কী করবা? তোমরা অবশ্যই প্রশ্নের অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। এতে করে দেখা যায় তোমার অনেকটা পড়া এখানেই হয়ে যাচ্ছে, এখানেই তোমার অনেকটা পড়া হয়ে যাচ্ছে। তখন তারপর তুমি যখন বই উল্টাবা, বইতে দেখবা, তখন দেখবা তোমার পুরো ব্যাপারটা ক্লিয়ার চলে আসে, ক্লিয়ারিটি চলে আসে, ঠিক আছে। সো তুমি ভাইয়ের সাথে থাকো, থেকে তুমি বেসিকটা এখান থেকে যতটা পারো বিল্ড আপ করো, এখান থেকে বেসিকটা যতটা বিল্ড আপ করা যায় এখান থেকে বিল্ড আপ করো। তারপর হচ্ছে তুমি বই রিডিং পড়বা, তাইলে হয়ে যাচ্ছে তোমার, দেখবা যে এখানেই
50% পড়া হয়ে যাচ্ছে। সো আমাকে বলতে হবে যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আমরা দেখলাম যে আগের যে চিত্রটা, যে প্যারেনকেমা, ক্লোরেনকেমা, স্ক্লেরেনকেমা দেখলাম, এর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে কোন কোষে? সরল ডিশের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা স্থানটা থাকে কোন কোষে? এটা এটা একটু আমাকে কমেন্ট করে জানাও। আমি দেখতে পাচ্ছি তোমরা, যেমন ফারবিন তুমি অ্যান্সার দিয়েছো, আরিশা অ্যান্সার দিয়েছো, ঠিক আছে? হ্যাঁ, বাকির একটু তোমরা একটু জানাও যে আন্তঃকোষীয় ফাঁকা স্থান কোন কোষে থাকে। তারপর দেখো কোষ প্রাচীর। কোষ প্রাচীর পাতলা। এই যে প্যারেনকেমা কোষের কোষ প্রাচীরটা পাতলা থাকবে এবং সমভাবে পুরো থাকবে, সমভাবে সেলুলোজ দ্বারা নির্মিত। হ্যাঁ, আমরা দেখেছি যে আমাদের প্যারেনকেমা কোষ ছিল, এই প্যারেনকেমাটা কি ছিল? এরকম ছিল নাকি? এরকম ছিল হচ্ছে আমাদের প্যারেনকেমা, এরকম ছিল, ঠিক না? এরকম। তো এই যে প্যারেনকেমা, এই প্যারেনকেমার কোষ প্রাচীরগুলো কি ছিল ভাইয়া? কোষ প্রাচীরগুলো হচ্ছে পাতলা, কোষ প্রাচীর পাতলা এবং এর সমভাবে, দেখো সমানভাবে সব জায়গায় যে কোষ প্রাচীরটা আছে এটা সমানভাবে পুরো থাকে, ঠিক আছে? সমানভাবে পুরো। এবং এই যে কোষ প্রাচীর, হ্যাঁ, কোষ প্রাচীর পাতলা। তারপর যদি আমি কোলিনকেমার দিকে তাকাই, কোলিনকেমার কোষ প্রাচীরগুলো হচ্ছে অসমভাবে পুরো এবং বিশেষ করে কোনগুলোর সেলুলোজ ও পেকটিন জমা হয়ে বেশি পুরো হয়। আমি একটু দেখা দিচ্ছি, দেখো এই যে এটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকেমা। তো এই যে প্যারেনকেমা, দেখো কোষ প্রাচীরগুলো কিন্তু একেবারে সমানভাবে পুরো আছে, সবগুলো সমানভাবে পুরো, সমানভাবে পুরো। কিন্তু এইটার যেই কোষ প্রাচীর, এটা কিন্তু এইটা আর এইটার কোণগুলা বিশেষ করে বেশি পুরো, ঠিক আছে? এটার কোণগুলা বেশি পুরো। আর এইটার কোণগুলো, এইটার কোষ প্রাচীরটা আরো বেশি পুরো, দেখতে পাচ্ছ? এটা কিন্তু তোমার মানে একটা লুমেন দেখা যাচ্ছে, আর এইটা পুরোটাই কিন্তু তোমার একটা শক্ত আবরণ দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কোষ প্রাচীর অসমভাবে পুরো, আর এটার কোষ প্রাচীর অত্যন্ত পুরো। এটার সবচেয়ে বেশি পুরো হচ্ছে তোমার এই যে আমাদের স্ক্লেরেনকেমা, এবং লিগনিন যুক্ত হয়ে শক্ত হয়। আমরা দেখেছি না যে কোষ প্রাচীরে এই যে প্যারেনকেমা কোষ, আরিশা অ্যান্সার দিয়েছো, পারভিন অ্যান্সার দিয়েছো। হ্যাঁ, তোমরা অবশ্যই কী করবা? তোমরা অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা জানাবা, ঠিক আছে? এতে আমারও ভালো লাগতেছে, দেন তোমরাও ক্লাসটা করে কিছু বেনিফিট পাচ্ছ। ওকে, তাহলে দেখো যে আমাদের স্ক্লেরেনকেমা কোষ, এটার কোষ প্রাচীর অত্যন্ত মানে অধিক পুরো এবং লিগনিন যুক্ত হয়ে শক্ত হয়, ঠিক আছে? আমরা দেখেছি যে কোষ প্রাচীরে লিগনিন জমা হয়, ঠিক আছে? লিগনিন জমা হয়, তো এই লিগনিনের কারণে কোষ প্রাচীরটা বেশি শক্ত হয়। অর্থাৎ যেই কোষ প্রাচীরে যত বেশি লিগনিন জমা হবে, ওই কোষ প্রাচীরটা তত বেশি শক্ত এবং পুরু হবে, ঠিক আছে? তো এই যে আমাদের স্ক্লেরেনকেমা কোষ আছে, এই স্ক্লেরেনকেমা কোষের যে কোষ প্রাচীরটা আছে, ওই জায়গায় লিগনিনটা অধিক পরিমাণে, এই জন্য এটা অনেক পুরো। তুমি যদি বাদামের খোসার কথা চিন্তা করো, ওই জায়গায় কিন্তু বাদামের খোসাটা কিন্তু মোটামুটি অনেকটা শক্ত। তারপর নারিকেলের যেই উপরের খোসা, এগুলো শক্ত। এগুলো কিসের কারণে হয়? ওই জায়গাটায় কি থাকে? ওই জায়গাটা হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা কোষ থাকে, আর স্ক্লেরেনকাইমা কোষের কারণে ওই জায়গাটা হচ্ছে অনেকটা পুরো হয়, অনেক পুরো হয়। ওকে, তারপর দেখো আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, আমরা এই যে তোমরা অ্যান্সার দিয়েছো যে আন্তঃকোষীয় ফাঁক কোথায় থাকে ভাইয়া? আন্তঃকোষীয় ফাঁকটা থাকে হচ্ছে আমাদের প্যারেনকেমা কোষগুলোর মাঝে মাঝে স্পষ্ট আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে। আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে হচ্ছে প্যারেনকেমা কোষে। আর কোলিনকেমা কোষ যেগুলো, এই কোষগুলো কিছুটা লম্বাটে এবং প্রান্তদেশ সরু এবং চৌকোনাকার, ঠিক আছে? চৌকোনাকার। এই যে তুমি দেখো এগুলার এই যে প্রান্তদেশ, এগুলো মূলত এরকম এরকম এরকম, ঠিক আছে? এরকম। তো এইটার দেখো প্রান্তদেশ সরু, প্রান্তদেশটা কেমন দেখতে পাচ্ছ? সরু। ওকে, যে প্রান্তদেশ সরু এবং চৌকোনাকার। ওকে, তারপর এই যে কিছুটা লম্বাটে দেখলাম। স্ক্লেরেনকেমা কোষ, এই কোষগুলো বেশ লম্বা, অনেকটা লম্বা এবং নলাকার, এবং প্রান্তভাগ বেশ সূচালো এবং তন্তু বা স্ক্লেরাইট। তো এই দুইটা, একটা হচ্ছে তন্তু যেটা, সেটাকে আমরা বলি ফাইবার, আর একটা হচ্ছে স্ক্লেরাইট। তো এই কোষগুলো লম্বা হওয়ার কারণ কি? তুমি যদি পাট বা শনের কথা চিন্তা করো, পাট বা শন, এই গাছগুলো হচ্ছে অনেক লম্বা হয়, ঠিক আছে? এবং এই গাছের পাটের যে আঁশ, এই আঁশটাও দেখবে অনেক লম্বা। আঁশ যখন ছাড়াবা তখন দেখবা অনেক লম্বা। তো এই যে পাটের আঁশে কি থাকে? স্ক্লেরেনকেমা কোষের ফাইবার থাকে, ঠিক আছে? স্ক্লেরেনকেমা কোষের ফাইবার থাকে, ফ্লোয়েম ফাইবার। তো এই ফাইবারের কারণে হচ্ছে
ফাইবার বা তন্তু থাকে, যে কারণে হচ্ছে কি হয়, যে কারণে এই কোষগুলা ফাইবার কোষগুলো হচ্ছে লম্বা হয়, ফাইবার কোষগুলা যে স্ক্লেনকাইমা কোষগুলো লম্বা হয়। তো স্ক্লেনকাইমা কোষই মূলত ফাইবার, তো নলাকার এবং প্রান্তভাগ সূচালো হয়, তন্তু বা স্কেলেট থাকে। ওকে, তারপর দেখো প্রধান কাজ কি। প্যারেনকাইমা কোষের প্রধান কাজ কি মনে রাখবা, প্যারেনকাইমা কোষের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, ক্লোরোপ্লাস্ট থাকলে এবং খাদ্য সঞ্চয় এবং পরিবহন করে। তো এই যে আমাদের প্যারেনকাইমা কোষ, এটা হচ্ছে সবচেয়ে প্রোটোপ্লাজম সবচেয়ে বেশি থাকে হচ্ছে আমাদের এই প্যারেনকাইমা কোষে। এই প্যারেনকাইমা কোষে হচ্ছে ভাইয়া সবচেয়ে বেশি পরিমাণে প্রোটোপ্লাজম থাকে। আচ্ছা, ডেট পাচ্ছে না কেন? ওকে, আমি একটু চেক দিচ্ছি তোমরা কারা কারা যুক্ত আছো, আমি একটু চেক করছি। তোমরা অবশ্যই যুক্ত থাকো, আমি একটু দেখছি। তোমরা যুক্ত থাকো সবাই, তোমরা সবাই যুক্ত থাকো, আমি একটু চেক করছি। সবাই একটু যুক্ত থাকো। আর তোমাদের অবশ্যই কোশ্চেন থাকলে আমি ভাইয়াকে জানাবো অবশ্যই। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়াকে তোমরা অবশ্যই জানাবা, অবশ্যই জানাবা। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের অনেককে আমি দেখতে পাচ্ছি, আমি মাঝে মাঝে কোশ্চেন করবো, তোমরা অবশ্যই এই যে তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, অনেকে অ্যান্সার দিয়েছো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি অনেকে দেখতে পাচ্ছি তোমরা অ্যান্সার দিয়েছো। আচ্ছা, হ্যাঁ, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, কমেন্ট করবা। ঠিক আছে, দেখো এই যে আমাদের প্যারেনকাইমা কোষ, এই প্যারেনকাইমা কোষের মধ্যে প্লাস্টিড থাকে। আমরা দেখলাম প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকবে। তো এই কোষীয় অঙ্গাণুর মধ্যে প্লাস্টিডটা কিন্তু আমাদের প্যারেনকাইমা কোষে থাকে। আর প্লাস্টিডের কাজ কী ভাইয়া? প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। প্লাস্টিড যে উদ্ভিদ হচ্ছে মূলের সাহায্যে পানি এবং সূর্যালোকের উপস্থিতিতে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। কোথায় তৈরি করে? আমাদের এই প্লাস্টিডে তৈরি করে। ঠিক আছে, তো এই প্লাস্টিড যখন আমাদের প্যারেনকাইমা কোষে থাকে, ক্লোরোপ্লাস্ট মেনলি, তো এই ক্লোরোপ্লাস্ট যখন আমাদের এই প্যারেনকাইমা কোষে থাকবে তখন এই প্যারেনকাইমা কোষটা হচ্ছে খাদ্য প্রস্তুত করবে। ঠিক আছে, তো এই খাদ্য প্রস্তুত যখন করে তখন বা ক্লোরোপ্লাস্ট যখন থাকে তখন এই প্যারেনকাইমা কোষের আরেকটা নাম হয়ে যায় অ্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা কোষকে বলা হয় অ্যারেনকাইমা। তো আবার হচ্ছে বায়ুকুটির থাকে। বায়ুকুটির হচ্ছে যেমন তুমি কচুরিপানার কথা যদি চিন্তা করো, এই কচুরিপানায় দেখবে বায়ুকুটির আছে, যেটার সাহায্যে হচ্ছে উদ্ভিদটা ভাসতে সাহায্য করে, উদ্ভিদকে ভাসতে সাহায্য করে। তো এই বায়ুকুটিরযুক্ত প্যারেনকাইমা কোষকে বলা হয় অ্যারেনকাইমা। একটা হচ্ছে ক্লোরেনকাইমা আর একটা হচ্ছে অ্যারেনকাইমা। এই দুটো মনে মনে রাখবা, কারণ এগুলো হচ্ছে তোমার এমসিকিউতে চলে আসে, এগুলো হচ্ছে এমসিকিউতে চলে আসে এবং বলে যে ক্লোরেনকাইমার কাজ কি, ক্লোরেনকাইমা কি কি করে। তো এই ক্লোরেনকাইমা মনে রাখবা ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের কাজ কি? এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, খাদ্য প্রস্তুত করা। তো ক্লোরোপ্লাস্ট যখন থাকবে তখন সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকাইমা। আর বায়ুকুটুরি থাকলে তখন সেটাকে অ্যারেনকাইমা। দেখো আয়ার, এর মানে কি? বাতাস। তো এয়ার থেকে এটা হচ্ছে অ্যারেনকাইমা আসছে, যেটা হচ্ছে বায়ুকুটুরিযুক্ত। তো এই উদ্ভিদটার যে কোলেনকাইমার কথা যদি চিন্তা করি, তো এইটার উদ্ভিদের কুচি অংশকে নমনীয়তা ও দৃঢ়তা প্রদান করে। তো কোলেনকাইমার কথা আমি একটু আগে বলেছিলাম, তোমার উদ্ভিদের মনে করে যে উদ্ভিদের যে সবুজ কাণ্ড থাকে, হ্যাঁ কাণ্ড থাকে, এই কাণ্ড থাকে, এই কাণ্ডগুলাকে দৃঢ়তা প্রদান করে, বাতাসে যেন ভেঙে না যায়। ঠিক আছে, দেখবো যে একটা গাছ পুরো নেতিয়ে গেছে বাতাসে, তারপর সেটা ভাঙছে না। কেন ভাঙছে না? কারণ ওই যে গাছ উদ্ভিদ আছে, ওই উদ্ভিদের তোমার গাছের যেই সবুজ অংশ বা সবুজ কাণ্ড আছে, ওই জায়গায় হচ্ছে তোমার এই আমাদের কোলিনকেমা টিস্যুটা থাকে। ঠিক আছে, যে কারণে উদ্ভিদ তোমার গাছটা নেতিয়ে গেলে গাছটা ভাঙে না, অর্থাৎ গাছটাকে নমনীয়তা প্রদান করে। কে নমনীয়তা প্রদান করে? কোলিনকেমা। ঠিক আছে, কোলিনকেমার কারণে হচ্ছে নমনীয়তা এবং ধীরতা পায় উদ্ভিদ, নমনীয়তা এবং ধীরতা পায়, যে কারণে উদ্ভিদটা হচ্ছে ভেঙে যায় না।
যে কারণে উদ্ভিদ ভেঙে যায় না। তাহলে উদ্ভিদের কচি অংশকে নমনীয়তা ও দৃঢ়তা প্রদান করার কাজ কার কাজ? কোলেনকাইমার কাজ। তারপর দেখো স্ক্লেরেনকাইমা কী করে? উদ্ভিদ দেহকে মূল শক্ত কাঠামো ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ দেহকে শক্ত কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে হচ্ছে কোলেনকাইমা। আমরা একটু আগে বলে আসলাম যে স্ক্লেরেনকাইমাটা হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে আমাদের ফাইবার এবং স্ক্লেরাইড। তো এই ফাইবারটা হচ্ছে তন্তু, আর স্ক্লেরাইডটা হচ্ছে কি? স্ক্লেরাইডটা হচ্ছে তোমার বিভিন্ন ফলের ত্বক, শক্ত যে আবরণ, সেটা হচ্ছে আমাদের এই স্ক্লেরাইড। ঠিক আছে, এই স্ক্লেরাইড হচ্ছে আমাদের বিভিন্ন ফলের শক্ত আবরণ। আর ফাইবার যেটা হচ্ছে তন্তু, যেমন বাস্ট ফাইবার, ঠিক আছে, পাটের রস। তো এগুলা কি করে আসলে? এগুলো হচ্ছে উদ্ভিদটাকে দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদের যে কোষগুলো আছে এগুলো দৃঢ়তা প্রদান, দেখো, মূল শক্ত কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। তারপর আমরা এটা চলে আসি অবস্থান, কোনটা কোথায় অবস্থান করে? উদ্ভিদের প্রায় সব নরম অংশে এবং পাতার মেসিফুল মূল কাণ্ডের কর্টেক্স এবং মজ্জায় অবস্থান করে হচ্ছে আমাদের প্যারেনকাইমা। আর যেটা হচ্ছে আমাদের কোলেনকাইমা, এই কোলেনকাইমা হচ্ছে কচি কাণ্ডের ত্বকের নিচে। কচি কাণ্ডের ত্বকের নিচে, কারণ কি? কচি কাণ্ড যেন ভেঙে না যায়, এটাকে দৃঢ়তা প্রদান করতে হবে, ঠিক আছে, নমনীয়তা প্রদান করতে হবে। এজন্য এটা কাণ্ডের নিচে অবস্থান করে। আর এগুলা কাণ্ডের ভাস্কুলার ভান্ডেলের চারপাশে থাকে, ফলের শক্ত খোসায় এবং বীজের আবরণে থাকে হচ্ছে আমাদের এই স্ক্লেরেনকাইমা। তারপর দেখো বিশেষ টুক যে এই যে আমাদের প্যারেনকাইমাকে আমি একটু আগে বলে এসেছি, একটা বলা হয় কোলেনকাইমা, একটা হচ্ছে অ্যারেনকাইমা। কোলেনকাইমা কখন বলে? যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এটাকে আমরা বলবো ক্লোরেনকাইমা, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট থাকলে ক্লোরেনকাইমা, আর যদি ক্লোরোপ্লাস্ট না থাকে, বায়োকুটির থাকে, তখন সেটাকে আমরা বলবো অ্যারেনকাইমা। বায়োকুটির যুক্ত হলে অ্যারেনকাইমা। তারপর কোলেনকাইমা। তো কোলেনকাইমা হচ্ছে বিশেষ কোনো সাধারণ রূপের, এটার আমরা দেখতে পাই না। কিন্তু এই যে স্ক্লেরেনকাইমা, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবারটা হচ্ছে কি? ফাইবারটা হচ্ছে যে কোনো তন্তু থাকবে। এটা বারবার বলে আসতেছি কারণ এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বারবার বলে আসতেছি, এটা ইম্পর্টেন্ট। ফাইবার, তন্তু, স্ক্লেরাইড হচ্ছে তোমার শক্ত বীজ ত্বকে থাকবে। এটা আরেকটা নাম হচ্ছে পাথরের কোষ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, একটু জানাও ভাইকে, একটু জানাও যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও। ওকে, তাহলে একটা কুইজ হয়ে যাক। আমাকে বলতে হবে যে সরল টিস্যুর মধ্যে একমাত্র মৃত কোষ কোনটা? সরল টিস্যুর যে তিনটা পড়লাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এর মধ্যে মৃত কোনটা, এটা আমাকে বলতে হবে, মৃত কোনটা। আচ্ছা দেখো, আমরা আরেকবার একটু রিভিউ করে নিই। আমরা দেখলাম যে আমাদের এই সরল টিস্যুটা হচ্ছে তিন ধরনের: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা যেটা, সেটা হচ্ছে জীবিত, সজীব এবং প্রোটোপ্লাজম পূর্ণ। কোলেনকাইমাটা হচ্ছে আমাদের জীবিত এবং প্রোটোপ্লাজম পূর্ণ, অর্থাৎ প্রোটোপ্লাজম থাকলে সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের জীবিত হবে। কিন্তু আমাদের স্ক্লেরেনকাইমা যেটা, সেটা পরিপক্ক অবস্থায় কিন্তু আর প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজমটা মৃত হয়ে যায়। জি, ক্লিয়ার লিখছো আরিশা? হ্যাঁ, ওকে, আমাকে অ্যান্সার দাও যে একমাত্র মৃত কোষ কোনটা? প্যারেনকাইমা কোষের মধ্যে একমাত্র মৃত কোনটা? এটা আমাকে বলতে হবে। প্যারেনকাইমা কোষের মধ্যে একমাত্র মৃত কোনটা, আমাকে এটা একটু বলতে হবে যে প্যারেনকাইমা কোষের মধ্যে একমাত্র মৃত কোনটা। ওকে, তারপর দেখো, আচ্ছা হ্যাঁ, এটা আমরা দেখলাম যে প্রোটোপ্লাজম পূর্ণ। তো কোষ প্রাচীর পাতলা এবং সমভাবে পুরো থাকে, সেলুলোজ দ্বারা নির্মিত থাকে। এবং কোলেনকাইমা যেটা, এই কোলেনকাইমা যে কোষ প্রাচীরগুলো আছে এগুলো হচ্ছে অসমভাবে পুরো। তারপর হচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমাটা অত্যন্ত পুরো, সবচেয়ে বেশি পুরো হচ্ছে তোমার স্ক্লেরেনকাইমা, কারণ এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করবে। তারপর আন্তঃকোষীয় ফাঁক কোথায় থাকবে? প্যারেনকাইমাতে থাকবে। কোলেনকাইমাতে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু স্ক্লেরেনকাইমাতে ঘন ঘন সন্নিবিষ্ট থাকে, এই জায়গায় কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। মানে এটাই থাকে সবচেয়ে বেশি, এটাই থাকতেও পারে, নাও থাকতে পারে। আর স্ক্লেরেনকাইমাতে
কখনোই থাকবে না, স্ক্লেরোডার্মাতে কিন্তু কখনোই থাকবে না। তারপর কোষের আকার, কোষের প্যারেনকিমা কোষগুলো হচ্ছে বহুভুজ আকৃতির হয়, গোলাকার, ডিম্বাকার। আর এগুলা হচ্ছে তোমার, আমি দেখালাম যে লম্বাটে হবে কিছুটা, ঠিক আছে, এবং সরু হবে। আর এগুলো হচ্ছে, এগুলো সূচালো, ঠিক আছে, স্ক্লেরোডার্মাটাও সূচালো। প্রধান কাজ দেখলাম যে এগুলো হচ্ছে কি করবে, এগুলো মূলত খাদ্য প্রস্তুত, খাদ্য পরিবহন করবে এবং খাদ্য সঞ্চয় করে রাখে। কখনো কখনো প্যারেনকিমা কোষ হচ্ছে খাদ্যটাকে তোমার স্টার্চ হিসাবে জমা করে রাখে। আর কোলেনকাইমা যেটা, সেটা হচ্ছে উদ্ভিদকে কচি অংশকে নমনীয়তা দেয় এবং দৃঢ়তা প্রদান করে। স্ক্লেরোডার্মা হচ্ছে উদ্ভিদের মূল শক্ত কাঠামো এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। অবস্থান, এটা হচ্ছে তোমার পাতার বেসিবল টিস্যু, মূল কাণ্ডা এবং কর্টেক্স ও মজ্জায় অবস্থান করবে। আর কচি ত্বকের নিচে অবস্থান করবে, কচি ত্বকের নিচে। আর স্ক্লেরোডার্মা হচ্ছে কাণ্ডের ভাস্কুলার মান্ডলের চারপাশে ফলের শক্ত খোসায় ও বীজের আবরণে অবস্থান করবে, বীজের আবরণ অবস্থান করবে। এই যে তুমি পারবিন অ্যান্সার দিয়েছো, আরিশ অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখো এটা আমাদের দেখা শেষ, আমরা এবার নিচে চলে যাই। এবার আমাদের মোটামুটি সরল টিস্যু যেটা ছিল, সরল টিস্যুটা আমাদের মোটামুটি দেখা শেষ। সরল টিস্যুর যে তিনটা প্রকারভেদ ছিল, প্যারেনকিমা, কোলেনকাইমা, স্ক্লেরোডার্মা, এই তিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখে ফেলেছি। এই তিনটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখে ফেলেছি। এবার আমরা জটিল টিস্যুতে চলে আসি, জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যু। তো এই জটিল টিস্যু বা কমপ্লেক্স টিস্যুটা হচ্ছে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। আমি একটু আগেই বলেছিলাম যে একই ধরনের, একই আকার, ঠিক আছে, সব কিছু যদি একই রকম হয় তখন সেটাকে সরল টিস্যু বলে, ঠিক আছে। সরল টিস্যু যে কোষগুলো আছে সবগুলোর আকার কিন্তু সেম। কিন্তু এই যে আমাদের জটিল টিস্যু, এই জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ। জটিল টিস্যুর কোষগুলো দেখবে কোনোটা হচ্ছে লম্বা, ঠিক আছে, কোনোটা হচ্ছে তোমার একটু চোঙের মতো নলাকার, এরকম দেখবা। তো বিভিন্ন ধরনের কোষের সমানে যে স্থায়ী টিস্যু তৈরি হয় সেটাকে আমরা বলবো জটিল টিস্যু। এই যে জটিল টিস্যু, এই জটিল টিস্যুটা হচ্ছে তোমার 4 ধরনের। না সরি, এই জায়গায় একটু ভুল করছে। এই জটিল টিস্যুটা হচ্ছে 2 ধরনের, ঠিক আছে ভাইয়া, জটিল টিস্যুটা 2 ধরনের। জটিল টিস্যুটা হচ্ছে ভাইয়া 2 ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম, জটিল টিস্যু 2 ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম। তো এই যে জাইলেমের জ, দেখো ট্রিক্সটা মনে রাখো, জাইলেমের জ দিয়ে মনে রাখবা জল। জাইলেমের জ দিয়ে কি মনে রাখবা, জল। তার মানে এই যে আমাদের জটিল টিস্যুর মধ্যে জাইলেম আছে, এই জাইলেমের কাজই হচ্ছে জল, মানে পানি এবং খনিজ লবণ, খনিজ লবণ। এই যে জটিল টিস্যু, শোনো, জটিল টিস্যু আরেকটা ছিল কি, সরল টিস্যু। সরল টিস্যু হচ্ছে তোমার উদ্ভিদের বিভিন্ন যেই কাঠামো আছে, এই কাঠামো দান করবে, অর্থাৎ উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করবে, উদ্ভিদের খাদ্য সঞ্চয় করবে, খাদ্য তৈরি করবে। আর এই যে খাদ্যগুলা তোমার দেহের বিভিন্ন অংশে যে পরিবহন করবে, এই পরিবহন করবে কে, পরিবহন করবে হচ্ছে আমাদের জটিল টিস্যু। এর মধ্যে হচ্ছে জাইলেম আছে, ফ্লোয়েম আছে। জাইলেমটা কি, জাইলেম কি পরিবহন করবে ভাই, জাইলেমটা হচ্ছে তোমার জল, মানে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে, পানি এবং খনিজ লবণ পরিবহন করবে হচ্ছে আমার জাইলেম। আর ফ্লোয়েম, তো ফ্লোয়েমে কি আছে, ফ আছে, ফ, তো এই ফ দিয়ে মনে রাখবা ফুড, ফ দিয়ে কি মনে রাখবা, ফুড। অর্থাৎ খাদ্য যদি পরিবহন করতে হয়, উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত যে খাদ্য, এটা পরিবহন করবে হচ্ছে তোমার এই ফ্লোয়েম, ঠিক আছে। ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে তোমার খাদ্য পরিবহন করবে। আমাকে বলতে হবে জল এবং খনিজ লবণ, পানি এবং খনিজ লবণ পরিবহন করে কোন টিস্যু। জটিল টিস্যুর মধ্যে পানি এবং খনিজ লবণ পরিবহন করে কোন টিস্যু, এটা একটু আমাকে জানাও। জটিল টিস্যুর মধ্যে পানি এবং খনিজ লবণ পরিবহন করে কোন টিস্যু, এটা একটু সবাই একটু জানাও যে জটিল টিস্যুর মধ্যে পানি এবং খনিজ লবণ পরিবহন করে কোন টিস্যু। তোমরা যারা যুক্ত আছো একটু জানাও। তো আমরা জাইলেমের জ দিয়ে মনে রাখবো জল এবং খনিজ লবণ পরিবহন করে হচ্ছে আমাদের জাইলেম। আর ফ্লোয়েমের ফ দিয়ে মনে রাখবো ফুড, অর্থাৎ খাদ্য পরিবহন করে যে টিস্যু সেটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। তো এই জাইলেমটা হচ্ছে ভাইয়া আবার 4 ধরনের, একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, একটা হচ্ছে জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার এই দুইটা হচ্ছে সিপকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এটা হচ্ছে আমাদের ফ্লোয়েম। তাহলে জাইলেম টিস্যুটাও 4 ধরনের, ফ্লোয়েম টিস্যুটাও 4 ধরনের, কোষের সমন্বয়ে গঠিত। জাইলেম টিস্যুর 4টা কোষ হচ্ছে
ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েম টিস্যুর 4টা কোষ হচ্ছে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার। হ্যাঁ, তোমরা অলরেডি আরিশা পারভিন তোমরা অ্যান্সার দিয়ে দিচ্ছ জাইলেম। হ্যাঁ হ্যাঁ, জল এবং খনিজ লবণ পরিবহন করবে হচ্ছে আমাদের জাইলেম। আচ্ছা, এবার বলো খাদ্য পরিবহন করবে কোন টিস্যু? খাদ্য পরিবহন করবে কোন টিস্যু? তাহলে এইটুকু, এটা হচ্ছে আমাদের চার্ট ছিল। আমরা নেক্সটে যাই। দেখো, এবার আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে একটা চার্ট নিয়ে আসছি। তো এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা স্লাইডটা ক্লিয়ার হইতেছে না নেটের কারণে হয়তো। তো দেখো, জাইলেম টিস্যু আরেকটা হচ্ছে কি ভাই, ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যুর কাজ কি? মূল কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন করা। আমি একটু আগে বলে দিছি যে জাইলেমের কাজ, তোমরাও অ্যান্সার দিয়েছো যে জাইলেমের কাজ মানে হচ্ছে ভাই পানি এবং খনিজ লবণ পরিবহন করা। কিন্তু ফ্লোয়েমের কাজ হচ্ছে কি? খাদ্য পরিবহন। দেখছো, খাদ্য পরিবহন করবে। পাতায় তৈরিকৃত প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করবে হচ্ছে ফ্লোয়েম। তো এর মধ্যে 4টা ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকেমা, একটা হচ্ছে জাইলেম ফাইবার। তো সিগন্যাল সংযোগ সেগুলো আমরা দেখছি, সমস্যা নেই। আমরা নেক্সটে যাই। এগুলো আমাদের দেখা হয়ে গেছে। এবার দেখো, এটা হচ্ছে আমাদের জাইলেম টিস্যু। এটা হচ্ছে একটা জাইলেম টিস্যু। দেখো, যে জটিল স্থায়ী টিস্যু উদ্ভিদের মূল থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে কাণ্ড ও পাতা সহ বিভিন্ন অংশে পরিবহন করে, সেটাকে আমরা কি বলবো ভাই? জাইলেম বলবো, জাইলেম বলবো। তো জাইলেমটা হচ্ছে কি? জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। আমরা দেখলাম জাইলেম আর একটা কি ভাই? ফ্লোয়েম। এই দুইটা ছিল আমাদের যে জটিল টিস্যুর মধ্যে দুইটা টিস্যু ছিল, জাইলেম এবং ফ্লোয়েম। তো এই জাইলেমটা হচ্ছে জল, জল মানে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে। তাহলে যে স্থায়ী জটিল টিস্যু উদ্ভিদের মূল থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে কাণ্ড ও পাতা সহ বিভিন্ন অংশ পরিবহন করে, সেটাকে আমরা বলবো জাইলেম। সেটাকে আমরা বলবো কি? জাইলেম। তো এই জায়গায় একটা জাইলেমের চিত্র দিছে। তো জাইলেমের মধ্যে আমরা দেখছি 4টা কোষ থাকে। একটা হচ্ছে ট্রাকেড, আর একটা ভেসেল, জাইলেম প্যারেনকেমা এবং জাইলেম ফাইবার। ট্রাকেড, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। তো এই যে দেখো ট্রাকেড, এই ট্রাকেডের কোষগুলো দেখো, দুই প্রান্ত সূচালো, দেখতে পাচ্ছ? দুই প্রান্ত সূচালো। আমরা জাস্ট আমাদের নিচেও চিত্র আছে, আমরা ওগুলো দেখবো, সমস্যা নেই। দুই প্রান্ত সূচালো। আর যদি তুমি ভেসেলের চিত্রটা দেখো, এটা হচ্ছে আমাদের ভেসেল। ভেসেল দেখো, মাঝখানে জালির মতো একটা অংশ আছে, মানে এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে? এই জায়গাটা ফাঁকা। তারপর এদিকে এই পর্যন্ত আছে, আবার এদিকে একটু ফাঁকা, ঠিক আছে? এবার এইভাবে আছে। এটা হচ্ছে আমাদের ভেসেল। তারপর এটা দেখতে পাচ্ছ জাইলেম প্যারেনকেমাটা, আবার জাইলেম ফাইবার, এটা ভিতরে, মানে যদি ফাইবারটা হবে পাশে, ঠিক আছে? এই ছিল আমাদের জাইলেম টিস্যুর গঠন। দেখো, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে বলা হয় প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে কি বলা হয়? প্রাথমিক জাইলেম। তো আবার যে প্রোক্যাম্বিয়ামটা কি? প্রোক্যাম্বিয়ামটা কি? উদ্ভিদের যে বিভাজিত টিস্যু, উদ্ভিদের, হ্যাঁ, ফ্লোয়েম অ্যান্সার দিয়েছ। উদ্ভিদের যে বিভাজিত টিস্যু, এই বিভাজিত টিস্যু, এই বিভাজিত টিস্যু থেকে যেই টিস্যুটা তৈরি হয়, বিভাজিত টিস্যুটার শেষ পর্যায়ে, ঠিক আছে? বিভাজিত টিস্যুটার শেষ পর্যায়ে যে টিস্যুটা তৈরি হয় সেটাকে আমরা বলবো প্রোক্যাম্বিয়াম। তো এই প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট যে জাইলেম, সেটাকে আমরা বলবো প্রাথমিক জাইলেম। প্রোক্যাম্বিয়াম থেকে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি? প্রাথমিক জাইলেম। তো এই প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি শেষে, সেকেন্ডারি বৃদ্ধি, সেখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয়। প্রাথমিক বৃদ্ধি শেষে সেকেন্ডারি বৃদ্ধি কোথায় ঘটে? সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের পার্শ্বে ঘটে, পার্শ্বে। সেখানে হচ্ছে আমাদের কি থাকে? সেখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি জাইলেম থাকে। তাহলে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম, তাহলে দুইটা দুইটা এই জায়গায়, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে সেকেন্ডারি বা গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেমটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেম, যেটা সেটাকে আমরা বলবো প্রাথমিক জাইলেম। এবং প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, সেখানে হচ্ছে আমাদের সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয়। সেখানে হচ্ছে সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয়। তারপর এই যে জাইলেম দেখো, জাইলেমটা হচ্ছে আমাদের দুইটা জাইলেম আমরা দেখলাম। প্রাথমিক জাইলেম যেটা প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়, এবং উদ্ভিদের বৃদ্ধি শেষে যে জাইলেমটা তৈরি হয় সেটাকে আমরা গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম বলে থাকি। গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেম বলে থাকি। তো এই প্রাথমিক জাইলেমটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলেম আর একটা হচ্ছে মেটাজাইলেম। প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম, প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। তো এই যে প্রোটোজাইলেম যেটা, সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় থাকে।
প্রাথমিক অবস্থায়, এবং মোটা যে মেটোজাইলেম যেটা সেটা হচ্ছে পরিণত অবস্থায় থাকে। তো মনে করো এই যে আমাদের মূলের কথা যদি চিন্তা করি, মূলের যে জাইলেমটা এই জায়গায় কীরকম থাকে, মূলে মেটাজাইলেমটা হচ্ছে মধ্যে থাকে, ঠিক আছে, মূলে মেটাজাইলেমটা এরকম অবস্থা থাকে, মানে এভাবে থাকে, ঠিক আছে। তো এই যে মোটা যে অংশটা ফাঁকা, দেখো বেশি ফাঁকা যে অংশ, ফাঁকা যেগুলা, এগুলাকে বলা হয় তোমার, এগুলাকে কি বলে, এগুলোকে বলে তোমার প্রোটো মেটাজাইলেম মূলের ক্ষেত্রে, মেটা মেটাজাইলেম। এগুলাকে বলে তোমার মেটাজাইলেম। আর এই যে ছোট ছোট যে অংশগুলো, এগুলাকে বলে প্রোটোজাইলেম মূলের ক্ষেত্রে, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম। তো এটা হচ্ছে তোমার প্রোটোজাইলেম। আর মূলের ক্ষেত্রে যে ফাঁকা ফাঁকা অংশ ভিতর দিকে যেটা থাকে সেটা হচ্ছে মেটাজাইলেম। তো মনে রাখবা যে মূলে মেটাজাইলেমটা হচ্ছে মধ্যে থাকে, ম ম ম দিয়ে মনে রাখলাম আমরা, মূলে মেটাজাইলেম মধ্যে, আর প্রোটোজাইলেমটা থাকে বাইরে। আবার যদি কাণ্ডের দিকে যাও, কাণ্ডে হচ্ছে প্রোটোজাইলেমটা মাঝখানে থাকে, মেটাজাইলেমটা হচ্ছে বাইরে থাকে, মেটাজাইলেম বাইরে থাকে। আর মেটার ম দিয়ে মনে রাখবা, মেটা মানে মোটা, মেটা মানে কি মোটা, মোটা। আর প্রোটো হচ্ছে, প্রোটো দিয়ে মনে রাখবা ছোট, প্রোটো ছোট। অর্থাৎ মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেমটা থাকবে ছোট আর মেটাজাইলেমটা মোটা মোটা থাকবে, মোটা। এটুকু দিয়ে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো। আর প্রাথমিক অবস্থা থাকবে হচ্ছে আমাদের প্রোটোজাইলেম, পরিণত অবস্থায় সেটা মেটাজাইলেমে পরিণত হয়। সেটা কিসে পরিণত হয়? মেটাজাইলেমে পরিণত হবে। ওকে, ঠিক আছে, আমাদের এটা দেখা শেষ, আমরা নেক্সটে যাই। এই যে আমাদের ট্রাকিড ভেসেল চলে আসে। আমরা জাইলেম দেখলাম যে ট্রাকিড ভেসেল, এই যে দেখো ট্রাকিড, এটা হচ্ছে আমাদের ট্রাকিড আর এটা হচ্ছে ভেসেল। ট্রাকিডের কোষগুলো দেখলাম, যে কোষগুলো দেখো সরু, দুই প্রান্ত সরু, ঠিক আছে, দুই প্রান্ত দেখতে পাচ্ছি সরু। তারপর দেখতে পাচ্ছি পিঠ দেখা যায়, ছোট ছোট পিঠ দেখতে পাচ্ছ, এই যে পিঠ। আবার এই যে প্রাচীরগুলো হচ্ছে লিগনিন যুক্ত প্রাচীর থাকে, ভিতরে হচ্ছে একটা লুমেন দেখা যায়, সরু প্রান্ত থাকে। তো এই জায়গায় যেটা হয় সেটা হচ্ছে এই কোষের মানে কোনো ফাঁকা স্থান নাই, মানে ফাঁকা স্থান বলতে যে দুই প্রান্তে দিয়ে যে জল বের হবে এরকম কিছু নেই। তো এই যে পিঠ, পিঠ দেখতে পাচ্ছ না, এই যে ভিতরে যখন পানিটা ভিতরে ঢোকে, এগুলো তো জল পরিবহন করে, জল এবং খনিজ লবণ। তো ভিতরে যখন জল প্রবেশ করে তখন এটার প্রাচীরটা ফেটে যায়, প্রাচীরটা ফেটে এই ক্ষুদ্র ক্ষুদ্র তোমার পিটের সৃষ্টি করে, ক্ষুদ্র ক্ষুদ্র পিট, আমরা পিট বা কুফ বলি যেটাকে। তো আমরা দেখেছি যে উদ্ভিদ কোষে এরকম পিট বা কূপ দেখা যায়। তো এই পিট বা কূপ যখন দুইটা কোষ পাশাপাশি থাকে, এই পিট বা কূপের মধ্যে দিয়ে একটা নালী থাকে যেটাকে আমরা প্লাজমা ডেজমাটা বলি, প্লাজমা ডেজমাটা বলি। তো এই নালীর সাহায্যে এটার পাশে আবার আরেকটা কোষ আছে এরকম, ঠিক আছে, এটার পাশে আবার এরকম আরেকটা কোষ আছে। তো এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, আবার এটার পাশে আরো কোষ আছে। এভাবে কি করে, একটা কোষ থেকে এই কূপের সাহায্যে একটা কোষ থেকে আরেকটা কোষ উপরে নিচে, এগুলো হচ্ছে এভাবে জল বিয়োজন করে বা জল পরিবহন করে, জল এবং কি তোমার খনিজ লবণ। কিন্তু আমরা যদি এই ভেসেলের কথা চিন্তা করি, ভেসেল, এই ভেসেলে দেখো এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, এই ভেসেল ভিতরে দেখো নলের মতো একটা প্রশস্ত অংশ, নলের মতো একটা প্রশস্ত অংশ দেখতে পাচ্ছ, নলের মতো প্রশস্ত অংশ। এটার ভিতরে কিন্তু কোনো তোমার প্রোটোপ্লাজম থাকে না, একেবারে পুরো ফাঁকা, নিউক্লিয়াস কিছুই নাই, ঠিক আছে। এবং বাহিরে যে প্রাচীর, এটা লিগনিনযুক্ত, লিগনিনযুক্ত একটা প্রাচীর দেখতে পাচ্ছি, এবং প্রশস্ত লুমেন দেখতে পাচ্ছি, ছিদ্রযুক্ত প্রান্ত প্রাচীর। তো এই জায়গায় এই যে তোমার এই অংশটা, এটা দেখা যায় একসময় গলে যায়, গলে গিয়ে এটার সাথে এটা যুক্ত হয়ে যায়, আবার এটাও গলে যায়, এটা আর থাকে না, এটার সাথে এটা যুক্ত হয়, যুক্ত হয়ে দেখো ফাইভের মতো একটা অংশ তৈরি হয়, ঠিক আছে, যেটাকে আমরা চৌবাচ্চা বলি, ফাইভের মতো অংশ। তো এই ফাইভের মতো অংশ দিয়ে হচ্ছে এটা পানি এবং খনিজ লবণ পরিবহন করে। আর এটা কিসের মাধ্যমে করে? কূপের সাহায্যে। আর এটা ভিতর দিয়ে কিন্তু তার পানি এবং খনিজ লবণ পরিবহন করে। আশা করছি আমরা ট্রাকিড এবং ভেসেলের মধ্যে যে কমন পার্থক্যগুলো ছিল এগুলো আমরা ধরতে পারছি, দেখো আমরা নেক্সটে যাই। দেখো ট্রাকিড এবং ভেসেলের মধ্যে আমি কিছু পার্থক্য রেখেছি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ট্রাকিড আর ভেসেল। প্রথম হচ্ছে যে লম্বা প্রান্তদ্বয় সরু এবং সূচনা, আমরা দেখলাম যে ট্রাকিড কোষগুলা এরকম নাকি
ট্রাকিডের কোষগুলো হচ্ছে এরকম লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো থাকে। প্রোটোপ্লাজম পূর্ণ থাকে কচি অবস্থায়, সজীব এবং পরে মৃত হয়ে যায়। আর এই যে ভেসেল কোষগুলো কেমন দেখছিলাম, খাটো দেখছি, খাটো এবং চোঙের মতো মানে নলের মতো, ভিতর ফাঁকা, ঠিক আছে, পুরোটাই ফাঁকা। পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন, মানে ভিতরে কিন্তু কোনো প্রোটোপ্লাজম থাকে না। দেখো এই যে আমাদের ভেসেল কোষটা কি ছিল, এরকম ছিল, এরকম। তো এটা যখন পরিণত হওয়ার পর এটার ভিতরে কোনো তোমার প্রোটোপ্লাজম থাকে না, অর্থাৎ প্রোটোপ্লাজমের যে অঙ্গাণুগুলো আছে কিছুই থাকে না। এটা জাস্ট এই যে কোষ প্রাচীর, যেটা লিগনিনযুক্ত কোষ প্রাচীর, এটা থাকে, ভিতরে পুরো অংশটা ফাঁকা হয়ে যায়। আর এই যে এই অংশ দেখা যায় এগুলো গলে গিয়ে এটার সাথে এটা মিশে, মিশে একটা নলের মতো সৃষ্টি করে, ঠিক আছে, এটা নলের মতো সৃষ্টি করে। কোনো কি থাকে না, ভিতরে কোনো প্রোটোপ্লাজম থাকে না, অর্থাৎ প্রোটোপ্লাজম নাই এবং মৃত হয়ে যায়। আর প্রাচীরে গিয়ে লিগনিন জমা হয়, যার ফলে স্থূলতত্ত্বে প্রাচুর্য সৃষ্টি হয়, মানে উপরে প্রাচীর সৃষ্টি হয়। প্রান্তপ্রাচীর গলে গিয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি করে, আমি বললাম যেটা দীর্ঘ নলের মতো সৃষ্টি করবে প্রান্ত প্রাচীর, অর্থাৎ এটার যে প্রান্ত এগুলো গলে যেয়ে নলের মতো সৃষ্টি করবে। তারপর দেখো প্রাচীরের স্থলত্ব বলয়াকার, সুরপিলাকার, সোপানাকার এবং কূপাকার হয়ে থাকে, প্রাচীরের যেই স্থলত্ব। আর এটাও ট্রাকিডের মতো বলাকার, মানে এটার দুইটার বৈশিষ্ট্য কিন্তু এই জায়গাটা সেম। তারপর কোন উদ্ভিদ থাকে, ফার্নবর্গীয় উদ্ভিদ, যেগুলো হচ্ছে আমাদের ট্যারিস, ঢেঁকি শাক যেটাকে আমরা বলি, ফার্নবর্গীয় উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে উপস্থিত থাকে। ফার্নবর্গীয় উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে থাকে। ফার্নবর্গীয় উদ্ভিদ আবৃতবীজী উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে থাকে। আমাকে বলতে হবে যে কোন কোষে, ট্রাকিড এবং ভেসেলের মধ্যে কোন কোষে প্রান্তদ্বয় গলে গিয়ে একটা নলের মতো সৃষ্টি করে, অর্থাৎ চৌবাচ্চার মতো সৃষ্টি করে, চোঙের মতো সৃষ্টি করে, সেটাকে আমরা সেটা কোনটা বলতে হবে, চোঙের মতো সৃষ্টি হয় কোন কোষে। আচ্ছা, তাহলে দেখলাম এই যে আবৃতবীজী উদ্ভিদ মানে কি। দেখো ফার্নবর্গীয় দেখলাম, যেটা হচ্ছে আমাদের ট্যারিস বা ঢেঁকি শাক যেটাকে বলি। আর আবৃতবীজী উদ্ভিদকে, আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে যে আবৃতবীজী উদ্ভিদ, যে উদ্ভিদের ফল ত্বক, যে উদ্ভিদের ফলের বীজ, যেটা হচ্ছে ফল ত্বক দ্বারা আবৃত থাকে। কি বললাম, যে সকল উদ্ভিদের বীজ ফল ত্বক দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা বলবো আবৃতবীজী উদ্ভিদ। যেমন আমরা যদি আমের কথা চিন্তা করি, আমের বীজটা হচ্ছে ভিতরে থাকে, বাহিরে ফল দ্বারা হচ্ছে বীজটা আবৃত থাকে। তারপর হচ্ছে তোমার বিভিন্ন যে ফল আছে, যেগুলো হচ্ছে তোমার ভিতরে বীজ থাকে এবং বাহিরে হচ্ছে ফল দ্বারা হচ্ছে বীজটা আবৃত থাকে, তখন সেটাকে আমরা আবৃতবীজী বা গুপ্ত মানে বীজ লুকানো, গুপ্তবীজী উদ্ভিদ বলে থাকে। আর নগ্নবীজী উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদের বীজটা হচ্ছে নগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ যে উদ্ভিদের বীজে কোনো ফল দ্বারা আবৃত থাকে না, তাদেরকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলি, তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। আর এই ভেসেলটা কোথায় থাকে, তাহলে এগুলো হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদে উপস্থিত থাকে। আর ভেসেল কোথায় থাকে, ভেসেলটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ ব্যতিক্রম নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র নেটামে থাকে। তাহলে আবৃতবীজী উদ্ভিদে অবশ্যই ভেসেল থাকবে, আর নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র কোথায় থাকবে, নেটাম। এটা হচ্ছে একটা নগ্নবীজী উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত, এই উদ্ভিদটা হচ্ছে তোমার ভেসেল থাকবে। হ্যাঁ, বাইরে থেকে একটু সাউন্ড হচ্ছে, বাইরে কে যেন ডিস্টার্ব করতেছে। আচ্ছা, বেসেল, হ্যাঁ, অ্যান্সার দিচ্ছ, সুন্দর, তোমরা অ্যান্সার দিচ্ছ। আমাকে বলতে হবে যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র বেসেল থাকে কোন উদ্ভিদে, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে বেসেল থাকে কোন উদ্ভিদে, এটা একটু অ্যান্সার দাও। তোমরা যারা আছো একটু অ্যান্সার দাও যে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে শুধুমাত্র বেসেল থাকে কোন উদ্ভিদে। শুধু একটা উদ্ভিদে হচ্ছে বেসেল থাকে নগ্নবীজী উদ্ভিদের মধ্যে, আর কিন্তু কোনো উদ্ভিদে বেসেল থাকে না নগ্নবীজীর মধ্যে। আচ্ছা, তারপর দেখো ট্রাকিডের কাজ হচ্ছে কি, কোষরস পরিবহন, দৃঢ়তা প্রদান, খাদ্য সঞ্চয়। আর আমাদের ভেসেলের কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে, দেখো এই যে নল, এই নলের সাহায্যে সে হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করে। এবং আমরা দেখেছি এটা কিন্তু কোনো রকম প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম মৃত। যখন প্রোটোপ্লাজম না থাকে, দেখো একটা কোষ যখন জীবিত থাকবে, তখন কিন্তু এটা মানে চুপসে যাইতে পারে, কিন্তু যখন সেটা মৃত হয়ে যায় তখন এই যে এটার প্রাচীরগুলো, এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়, ঠিক আছে, এটার যে কোষ প্রাচীরগুলো আছে এগুলো শক্ত হয়ে যায়। তো এগুলো শক্ত হওয়ার কারণে এটা উদ্ভিদ অঙ্গকে দৃঢ়তা প্রদান করতে পারে, মানে উদ্ভিদকে শক্ত করে তোলে, ঠিক আছে। তো এটাও দৃঢ়তা প্রদান করে, যদিও দেখলাম। তো আমরা ট্রাকিড এবং ভেসেলের যে পার্থক্য ছিল এটা দেখে ফেলছি। এবার আমরা চলে যাব জাইলেম প্যারেন্ট এবং জাইলেম পাইপারে।
জাইলেম প্যারেনকেমা। জাইলেমে অবস্থিত প্যারেনকেমা কোষকে জাইলেম প্যারেনকেমা বা উড প্যারেনকেমা বলে। তোমরা কি অ্যান্সার দিয়েছো? নিটাম, হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। আরিশা, আরিশা খুবই মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, থ্যাংক ইউ আরিশা। তো আমাদের জাইলেম প্যারেনকেমা, তো এই জাইলেম প্যারেনকেমাটা জাইলেমে অবস্থিত প্যারেনকেমা কোষকে আমরা প্যারেনকেমা কোষ দেখছি, প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেনকেমা, ঠিক আছে। তো এই যে প্যারেনকেমা কোষটা যখন জাইলেমে অবস্থান করে তখন সেটাকে আমরা জাইলেম প্যারেনকেমা বা উড প্যারেনকেমা বলি। উড প্যারেনকেমা, উড কেন? উড মানে হচ্ছে কি? উড মানে হচ্ছে কাঠ, অর্থাৎ এই জাইলেম শব্দটাই কাঠের সাথে এটা সম্পর্কিত, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা জাইলেম প্যারেনকেমা বা উড প্যারেনকেমা, আবার দেখবো যে জাইলেম ফাইবার, সেখানে আমরা উড ফাইবার বলতেছি, ঠিক আছে। তো এই যে জাইলেম প্যারেনকেমা বা উড প্যারেনকেমা বলে, এই যে জাইলেম প্যারেনকেমা এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা গৌণ জাইলেম। প্রাথমিক জাইলেম যেটা, সেটা হচ্ছে তোমার পাতলা হয়, পাতলা হয়, আর গৌণ জাইলেমটা হচ্ছে তোমার পুরো হয়, গৌণ জাইলেমটা পুরো হয়। আচ্ছা, তারপর দেখো জাইলেম ফাইবারে চলে আসছি। জাইলেম ফাইবারটা কি? জাইলেমে অবস্থিত স্ক্লেনকেমা কোষ, স্ক্লেনকেমা কোষ, এটাকে বলা হয় জাইলেম ফাইবার। তো স্ক্লেনকেমা কোষ কি ছিল? এটা মৃত ছিল, একমাত্র মৃত কোষ ছিল হচ্ছে তোমার স্ক্লেনকেমা। আমরা যে সরল টিস্যু দেখলাম প্যারেনকেমা, কোলেনকেমা, স্ক্লেনকেমা, এর মধ্যে একমাত্র মৃত কোষ ছিল হচ্ছে তোমার এই আমাদের স্ক্লেনকেমা। আর এই স্ক্লেনকেমার মধ্যে কি ছিল? ফাইবার বা তন্তু ছিল, আর এটা হচ্ছে স্ক্লেরাইট ছিল। এই ফাইবার বা তন্তু হচ্ছে কি? তোমার পাটের আশে থাকে ফাইবার। তো এই যে আমাদের জাইলেমে আমার একটা ফাইবার আছে, জাইলেমে যখন ফাইবার থাকে তখন সেটাকে জাইলেম ফাইবার বলা হয়, জাইলেম ফাইবার। তো জাইলেমে অবস্থিত এই স্ক্লেনকেমা কোষের মধ্যে তোমার ফাইবার এবং স্ক্লেরাইট থাকে। তো এই স্ক্লেরকাইমা কোষ যখন তোমার জাইলেম অবস্থান করে তখন সেটাকে আমরা জাইলেম ফাইবার বলে থাকি। তো এটার আরেকটা নাম হচ্ছে উড ফাইবার, উড ফাইবার, এটাকে আবার আমরা আরেকটা বলছি কি? উড প্যারেনকেমা, ঠিক এরকম। তো সরু এবং লম্বা হবে এই কোষগুলা, জাইলেম ফাইবারগুলা। মানে আমরা বলেই দিছি যে ফাইবার মানে হচ্ছে তন্তু, যেমন পাট গাছের কথা যদি চিন্তা করো, পাট গাছটা এরকম লম্বা, তো এটার যে আঁশ বা পাটের আঁশ এটা কেমন থাকে? লম্বা থাকে। তো এই জন্য এই ফাইবারের কোষগুলো কেমন হয়? লম্বা এবং সরু চিকনা হয়। তারপর পরিণত কোষ প্রোটোপ্লাজম বিহীন। দেখো এই যে কোষগুলা, ফলের ত্বক, ঠিক আছে, বাদামের খোসা, এগুলা কি হয়? এগুলা বা নারিকেলের খোসা, এগুলো হচ্ছে মৃত হয়, এগুলা মৃত। তো এগুলোতে মৃত কোষে কি প্রোটোপ্লাজম থাকবে? না, প্রোটোপ্লাজম থাকলে সেটা জীবিত। যেহেতু এটা প্রোটোপ্লাজম নাই, মৃত, তার মানে এটা এখানে কি থাকবে না? কোনো প্রোটোপ্লাজম থাকবে না। তারপর দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে, দেখবা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী আছে। এই দ্বিবীজপত্রী উদ্ভিদে হচ্ছে তোমার কি থাকবে? জাইলেম ফাইবার থাকবে। পানি এবং খনিজ লবণ পরিবহন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা হচ্ছে তোমার এই জাইলেম ফাইবার। জাইলেম মানে হচ্ছে পানি, খনিজ লবণ পরিবহন করবে, এটা কমন। এই যে যান্ত্রিক শক্তি এবং দৃঢ়তা প্রদান করবে কে? ফাইবার, জাইলেম ফাইবার, এটা মনে রাখতে হবে। ওকে, আমরা নেক্সটে যাই। দেখো এবার চলে আসছি আমরা ফ্লোয়েম টিস্যুতে। আমাদের জাইলেম টিস্যু শেষ, জাইলেম ফ্লোয়েম ছিল জটিল টিস্যুর মধ্যে, আমরা জাইলেম টিস্যুটা শেষ করে ফেলছি। এবার চলে আসছি আমরা ফ্লোয়েমে। এবার চলে আসছি কোথায়? ফ্লোয়েমে। এবার চলে আসি ফ্লোয়েমে। তো আমাকে বলতে হবে যে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে কোন কোষ? জাইলেম টিস্যুর মধ্যে কোন কোষটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে? ঠিক আছে, উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে কোন কোষ? তো এই জাইলেমের মধ্যে চারটা কোষ ছিল, টাকেট, ভেসেল, জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার। এর মধ্যে কোনটা হবে আমাকে বলো? এর মধ্যে কোন কোষটা হচ্ছে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে? তোমরা একটু অ্যান্সার দাও। দেখো ফ্লোয়েম টিস্যু, এই ফ্লোয়েম টিস্যুটাকে আমরা বলছি ফ্লোয়েমের ফ মানে হচ্ছে ফুড, মানে ফুড, ঠিক আছে। মানে ফুড, যেটা হচ্ছে খাদ্য পরিবহন করবে, অর্থাৎ যে জটিল স্থায়ী টিস্যু পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করবে। জটিল টিস্যু মানে পরিবহন টিস্যু, এগুলো পরিবহন করবে। একটা হচ্ছে তোমার জাইলেম, জল মানে পানি এবং খনিজ লবণ পরিবহন করবে, আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করবে, তাকে আমরা ফ্লোয়েম টিস্যু বলি। এই ফ্লোয়েম টিস্যুটা হচ্ছে চার ধরনের ছিল, চার ধরনের আছে। একটা হচ্ছে সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা, আবার ফ্লোয়েম ফাইবার। সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকেমা এবং ফ্লোয়েম ফাইবার। দেখো সিবনল বা সিব কোষ এবং সঙ্গী কোষের মধ্যে আমি একটু একটা চার্ট নিয়ে যাচ্ছি, যেটা পড়লেই তোমার হয়ে যাচ্ছে। তো এই যে সিব কোষ, এগুলো হচ্ছে দীর্ঘ, কোষগুলো হচ্ছে কেমন হবে? দীর্ঘ হবে এবং পাতলা প্রাচীরযুক্ত, ঠিক আছে। আর সঙ্গী কোষ কিন্তু বেশি একটা দীর্ঘ না, তবে এগুলো কিন্তু পাতলা প্রাচীরযুক্ত। তারপর লিগনিন যুক্ত হবে, লিগনিন যুক্ত হয়। আর এই যেও কিন্তু লিগনিন, মানে এই দুটোই কিন্তু সেম, 2 নাম্বার বৈশিষ্ট্যটা দুইটার ক্ষেত্রে সেম। আচ্ছা তোমরা অ্যান্সার দিয়েছো জাইলেম ফাইবার, ইয়েস ইয়েস। পারভিন কিন্তু
অ্যান্সার দিয়েছো, ফারবিন অ্যান্সার দিয়েছো, জাইলেম ফাইবার, ইয়েস। আচ্ছা দেখো, কোষ প্রাচীর লিগনিন যুক্ত থাকবে, আমাদের সঙ্গী কোষ যেটা সেখানে কিন্তু লিগনিন যুক্ত থাকবে, দুইটাই কিন্তু লিগনিন আছে। প্রোটোপ্লাজমের প্রাচীর ঘেঁষে ফলে মাঝের অংশ ফাঁপা হয়, প্রোটোপ্লাজমের প্রাচীরের দিকে ঘেঁষে থাকে, যে কারণে মাঝের অংশটা ফাঁপা হয়। আর এটার প্রোটোপ্লাজম কিন্তু পূর্ণ থাকে, ফাঁপা হয় না। প্রোটোপ্লাজমটা পূর্ণ থাকার কারণে মাঝের অংশটা ফাঁপা হয় না, আর এটার প্রোটোপ্লাজমটা ভিতরে, প্রোটোপ্লাজমটা তোমার ভিতর দিকে ঘেঁষে থাকে, যেটার কারণে ফাঁপা হয়। পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। এই যে তোমার শিব কোষটা যখন পরিণত অবস্থা থাকবে তখন কিন্তু এটাতে নিউক্লিয়াস থাকবে না, কিন্তু সঙ্গী কোষে কি আছে ভাই, নিউক্লিয়াস আছে, সেটা নিউক্লিয়াসটাকে সঙ্গী করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য তোমার সঙ্গী কোষে কি আছে, সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে, এটা আমি মজা করে বললাম। জাইলেম ফাইবার, ইয়েস ইয়েস। আমাকে বলতে হবে যে সুস্পষ্ট নিউক্লিয়াস কোথায় থাকে, শিব কোষ না সঙ্গী কোষ, শিব কোষ না সঙ্গী কোষ, এটা একটু বলো। আমি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই ধরতেছি। দেখো, পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকবে না, আর জায়গায় নিউক্লিয়াস বিদ্যমান থাকবে। সিপ সিপনল গঠন করে চালনির মতো ছিদ্রযুক্ত সিপ প্লেট দ্বারা সংলগ্ন কোষগুলোকে আলাদা থাকে, আর এটা সিপনল গঠিত হয় না। তারপর দেখবো প্রধানত আবৃতিবীজী উদ্ভিদ কি এটা বললাম, নগ্নবীজী উদ্ভিদ কি এটা বললাম, এগুলোতে পাওয়া যাবে। আর প্রধানত আবৃতিবীজী উদ্ভিদে বিদ্যমান থাকে হচ্ছে তোমার এই যে আমাদের সঙ্গী কোষ, শুধুমাত্র আবৃতিবীজী উদ্ভিদ। আর সিপ কোষটা উদ্ভিদবীজী উদ্ভিদও থাকবে, নগ্নবীজী উদ্ভিদ থাকবে। প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা এর প্রধান কাজ। দেখো, কোষ কি, ফ্লোয়েম, ঠিক আছে, ফ্লোয়েম টিস্যু। তাহলে ফ্লোয়েম টিস্যুর কোষ সিপ কোষ, তার মানে এটা খাদ্য পরিবহন করবে, খাদ্য তৈরি করবে, খাদ্য সঞ্চয় এবং সিপ কোষকে যে সিপ কোষকে পরিবহনে সাহায্য করে, মানে এটা খাদ্য সিপ কোষকে দেবে। এই সিপ কোষটা হচ্ছে তোমার এই যে সঙ্গী কোষ যেটা, সেটা হচ্ছে সিপ কোষের পাশে থাকে, সঙ্গী আকারে সিপ কোষের সাথে থাকে বলা যায়। তো এটা হচ্ছে সিপ কোষকে পরিবহনে সাহায্য করে, এই সিপ কোষটাকে পরিবহনে সাহায্য করে কোনটা, এটা তো খাদ্য পরিবহন করে, এটাও খাদ্য পরিবহনে সাহায্য করে এই আমাদের সিপ কোষকে, এবং এটার সাথে খাদ্য তৈরিও করে, সঞ্চয় করে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা ফ্লোয়েম সিপ কোষ, সঙ্গী কোষ দেখে ফেলছি, এবার ফ্লোয়েম, প্যারেনকেমা এবং ফ্লোয়েম ফাইবার। আমরা কিন্তু প্রায় শেষের দিকে, তোমরা যারা আছো একটু থাকো, সঙ্গী কোষ, হ্যাঁ তোমরা যারা আছো একটু থাকো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, হ্যাঁ প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো, ফ্লোয়েম, প্যারেনকেমা, আর একটা হচ্ছে কি ফ্লোয়েম ফাইবার। তো ফ্লোয়েমে অবস্থিত যে প্যারেনকেমা কোষ, আমরা একটু আগে দেখে এসেছিলাম তোমার জাইলেম প্যারেনকেমা, জাইলেম ফাইবার ছিল, অর্থাৎ জাইলেমে অবস্থিত যে প্যারেনকেমা কোষ সেটাকে বলছি জাইলেম প্যারেনকেমা। এখন এই জায়গায় ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকেমা কোষ, সেটাকে আমরা বলবো ফ্লোয়েম প্যারেনকেমা। তো এই যে ফ্লোয়েম, এরা এই কোষগুলো কেমন থাকে, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ। আমরা দেখেছি যে আমাদের প্যারেনকেমা কোষগুলো প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে, ফার্ন, টেরিস যেটাকে আমরা বলি, ডেঙ্গি শাক, নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদে পাওয়া যায়, এবং কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা। ফ্লোয়েম টিস্যু মানে খাদ্য সঞ্চয় করবে, পরিবহন করবে, ঠিক আছে, এটা নিয়ে কোনো কথা পাত্রী নাই। ফ্লোয়েম ফাইবার যেটা, ফ্লোয়েম ফাইবার হচ্ছে ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকেমা কোষ। ফাইবার যখন কথাটা আসবে মনে রাখবে, ফাইবার আসতেছে তার মানে স্ক্লেরেনকেমা কোষ, কোনো কথা নেই। ফাইবার, স্ক্লেরাইড, তন্তু যেগুলো আসবে এটা মানে স্ক্লেরেনকেমা কোষ। তো এই স্ক্লেরেনকেমা কোষে যে ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকেমা যে কোষ, সেটাকে আমরা বলবো ফ্লোয়েম ফাইবার। তো কোষগুলো লম্বা হয়, প্রোটোপ্লাজমহীন, মানে এটাতে কোনো প্রোটোপ্লাজম থাকবে না, তার মানে মৃত কোষ। উদ্ভিদের অঙ্গের গৌণ বৃদ্ধির সময় ফ্লোয়েম ফাইবার উৎপন্ন হয়। কোষ প্রাচীরে কূপ দেখা যায়, দেখবো যে ফ্লোয়েম যে ফাইবারের কোষগুলো আছে, অর্থাৎ পাট গাছে দেখবা ছোট ছোট কূপ দেখা যায়, ঠিক আছে। এই পাতায় উৎপাদিত শর্করা মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে ও নিচে পরিবহন করে, একই সাথে উপরে এবং নিচে পরিবহন করে হচ্ছে তোমার এই ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, আমরা কিছু কিছু কোশ্চেন সলভ করব। অলরেডি অনেকে আছো, যুক্ত আছো, তোমরা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, হ্যাঁ একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। প্রশ্ন বলছে যে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন, ঠিক আছে, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন ও ফাঁপা নলাকৃতির কোষ কোনটা, এটা একটু বলো সবাই একটু বলো, এটার অ্যান্সার কি হবে, সবাই একটু বলো যে এটার অ্যান্সার কি হবে, সবাই একটু বলো, আমি সবার অ্যান্সার দেখতে চাই, সবাই একটু বলো যে এটার অ্যান্সার কি হবে, হ্যাঁ একটু সবাই বলো যে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন মানে প্রোটোপ্লাজম থাকবে না, হ্যাঁ, এবং ফাফা নলের মতো, এটাকে আমরা কি বলবো, ফাফা নলের মতো, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? আমি সবার অ্যান্সার দেখতে চাই।
আমি সবার অ্যান্সার দেখতে চাই। তোমরা একটু জানাও, এগুলো তোমাদের জন্য রাখা, ঠিক আছে? তোমরা একটু অ্যান্সার করো। এটার অ্যান্সারটা কী হবে বলো, সবাই একটু অ্যান্সারটা বলো, যেটার অ্যান্সারটা আসলে কী হবে। আমি অ্যান্সার পাচ্ছি না এখন পর্যন্ত। সবাই বলো যে পরিণত অবস্থায় প্রোটোপ্লাজমহীন এবং ফাঁপা নলাকৃতির কোষ কোনটা? দেখো, আমরা ট্রাকিড পড়ছিলাম এবং ভ্যাসেল পড়ছিলাম না, ট্রাকিড এবং ভেসেল দেখছিলাম। তো এই যে ভ্যাসেল যেটা সেটার কোষগুলো কী ছিল, এরকম ফাঁপা ছিল না, বলো তো? এরকম ফাঁপা ছিল না, ঠিক আছে? এরকম ফাঁপা ছিল, যেগুলো পরবর্তীতে এই যে প্রাচীর, প্রান্তীয় যে প্রাচীর, এটা গলে গেছে। প্রান্তীয় প্রাচীরটা গলে গিয়ে এরকম নলের মতো সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা বলছে যে নল আকৃতির কোষ কোনটা, ফাঁপা এবং নল আকৃতির কোষ কোনটা। তাহলে এটা কোনটা হবে? তোমার ভ্যাসেলটা হবে, ঠিক আছে? এটা ভ্যাসেল হবে। তোমরা কে অ্যান্সার দিয়েছো দেখি? এই যে ভ্যাসেল, হ্যাঁ ভ্যাসেল দিয়েছো, সুন্দর সুন্দর। তোমরা অনেকে ভ্যাসেল অ্যান্সার দিয়েছো, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। তোমরা অনেকেই ভেসেল অ্যান্সার দিয়েছো, এই তো তোমরা দুইজনে ভেসেল অ্যান্সার দিয়েছো, সুন্দর। দেখো আমরা নেক্সটে যাই, নেক্সটটা দেখি। দেখো, নিচের কোনটি নগ্নবীজী উদ্ভিদের ব্যতিক্রমী উদাহরণ যেখানে ভেসেল পাওয়া যায়? দেখো, একমাত্র আমরা দেখেছি যে আবৃতবীজী উদ্ভিদে ভেসেল থাকে, কিন্তু নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত একটা উদ্ভিদ যেটাতে শুধুমাত্র ভেসেল পাওয়া যায়, শুধুমাত্র ওই কোষটাই, ওই উদ্ভিদটাই ভেসেল পাওয়া যায়। সেটা কি? সাইকাস, নিটাম। দেখো, নিটামের প্রথম অক্ষর জি, এটা মনে রাখবা। নিটামের প্রথম অক্ষরটা কি ভাইয়া? জি, এটা মনে রাখবা। নিটাম, যেটা অনিশ্চয়িত থাকে। ফাইনাস, আর এটা হচ্ছে জিঙ্কো। কোনটা হবে? নিটাম। আমরা দেখে আসছি যে একমাত্র নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ নিটাম, যেটাতে হচ্ছে তোমার কি থাকে, বেসেল পাওয়া যায়, যেটাতে বেসেল পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী কি আছে দেখো, ট্রাকিডের প্রাচীর কোন উপাদানগুলো, আচ্ছা কি লাগছে দেখা যাচ্ছে না, জমা হয়ে পুরুত্ব বৃদ্ধি পায়? এটা কি হবে বলো? ট্রাকিজের প্যাকটিন, সুবিরিন, লিগনিন, সেলুলোজ, এটা কি হবে বলো? কোনটার কারণে ট্রাকিডের প্রাচীরটা পুরো হয়? কোনটার কারণে ট্রাকিডের প্রাচীরটা পুরো হয়, এটা একটু জানাও। এটা একটু আমাকে জানাও যে কোনটার কারণে ট্রাকিডের প্রাচীরটা পুরো হয়, এটা একটু বলো। এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমার লিগনিন জমা হয়েছে, ট্রাকিডের প্রাচীর পুরো হয়। ট্রাকিডের প্রাচীর পুরো হয় কেন? লিগনিন জমা হয়। তারপর দেখো, আচ্ছা তারপর কি বলছে যে জাইলেম টিস্যুর একমাত্র জীবিত উপাদান কোনটা? এটা তোমার দুইটা কোশ্চেন আসছে, যে জাইলেম টিস্যু, আমরা দেখলাম যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকিমা, জাইলেম ফাইবার, এগুলো ছিল। তো এই জাইলেম টিস্যুর মধ্যে একমাত্র জীবিত কোষ কোনটা? এটা বলো সবাই, যে জাইলেম টিস্যুর মধ্যে একমাত্র জীবিত কোষ কোনটা? মনে রাখবা, এটা হচ্ছে আমাদের জাইলেম প্যারেনকিমা। এটা হচ্ছে ট্রাকিডের মধ্যে, জাইলেম টিস্যুর মধ্যে একমাত্র জীবিত কোষ। কারণ কি? প্যারেনকিমা কোষটা হচ্ছে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, সবচেয়ে বেশি প্রোটোপ্লাজম থাকে হচ্ছে তোমার এই প্যারেনকিমা কোষে। তো প্যারেনকিমা কোষ জাইলেমের মধ্যে আছে, তার মানে এটা হচ্ছে একমাত্র জীবিত কোষ। তারপরে কি আছে দেখি, তারপরে কি আছে, উদ্ভিদের কাণ্ডের শক্ত কাঠ জাইলেম ফাইবারকে অন্য কি নামে ডাকা হয়? আচ্ছা, উদ্ভিদের কাণ্ডে শক্ত যে কাঠ, আমি বলছি এর আগেও বলেছিলাম, দেখো কাঠ এর মধ্যে কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। কাঠ, জাইলেম ফাইবারকে অন্য কি নামে ডাকা হয়? বাস্ট ফাইবার। এই বাস্ট ফাইবার হচ্ছে তোমার পাটের আশে থাকে, পাটের আশে, পাটের আশে। পাটের আশে হচ্ছে তোমার বাস্ট ফাইবার থেকে। এই যে উড ফাইবার, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আমাকে বারবার বলে আসছি যে উড ফাইবার, জাইলেম ফাইবারের আরেকটা নাম হচ্ছে উড ফাইবার, জাইলেম প্যারেনকিমার আরেকটা নাম কি? উড প্যারেনকিমা, এরকম ছিল, ঠিক আছে? তো এই ছিল আমাদের, আচ্ছা আর নাই। তো তোমরা যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করছি তুমি যদি বই নিয়ে বসো, দেখবা তোমার কাছে বইটা খুবই ইজি হয়ে গেছে, ঠিক আছে? আর তুমি আমার ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে দেখবা তোমার 90% পড়া এই ক্লাসে কিন্তু কাভার হয়ে গেছে। 90% পড়া কিন্তু ক্লাসেই কাভার হয়ে গেছে। তুমি জাস্ট এখন বইটা খুলবা এবং তোমার টেস্ট পেপারটা হাতে নিবা। টেস্ট পেপার হাতে নিয়ে তুমি দেখবা যে এই টপিক থেকে কি কি কোশ্চেন আসছে।
ঠিক আছে, ওই কোশ্চেনগুলো সলভ করবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখবা তোমার ট্রাকিডের বৈশিষ্ট্য, ঠিক আছে, ভেসেলের বৈশিষ্ট্য, ওগুলোই আসছে। আর আমি তো আছি, আমি হচ্ছে তোমার এই সাপ্টার শেষে কিন্তু একটা অবশ্যই ওয়ান সেট ক্লাস নেব, যেখানে হচ্ছে তোমার এমসিকিউ এবং সিকিউ সলভ করানো হবে। পরবর্তী যে ক্লাসগুলা, ওগুলো হচ্ছে আমি ট্রাই করব যে বিভিন্ন টপিকের সাথে কিছু কোশ্চেন অ্যাড করা যায় কিনা। যেমন এটাতে আমি কিছু এমসিকিউ অ্যাড করেছি, আমি সাথে সিকিউ অ্যাড করা ট্রাই করব, যেটার মাধ্যমে তুমি একই সাথে তুমি তোমার কিন্তু কোশ্চেন টাইপ কী ধরনের কোশ্চেন আসতে পারে এটাও তোমার ধারণা হয়ে গেল, আর ভালো একটা এখান থেকে একটা প্রিপারেশন হয়ে গেল। ঠিক আছে, সো তোমরা যারা শেষ পর্যন্ত বিশেষ করে যুক্ত ছিলা, আরিশা ছিল, আরেকজন ছিলা, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আহ, পড়াশোনায় মনোযোগ দিবা আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।